বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মা, লাইট অফ করে দিয়ে যাও, আমি ঘুমাবো। সুমিতা বেগম চিন্তিত সুরে বললেন, সারাদিন ঘরে আছিস, একটু বাইরে আয়। তন্ময় হুইল চেয়ার এনেছে, এটাতে বসেও তো আসতে পারিস। ভালো লাগছে না মা। সুমিতা বেগম উঠে দাঁড়ালেন, লাইট বন্ধ করে দরজা লাগিয়ে চলে গেলেন। অন্ধকার রুমে অরু তাকিয়ে রইল। ড্রয়িং রুম থেকে হাসি ঠাট্টার শব্দ শুনতে পারছে। সবাই হাসি খুশি ব্যস্ত। অরু হুট করে ঘুরে চোখ জোড়া বন্ধ করে ফেললো। সে শব্দ শুনতে পেয়েছে, কেউ তার রুমের দরজা খুলছে। পরপর রুমে লাইট জ্বলে উঠল। তন্ময়ের শান্ত ডাক শোনা গেল। অরু, অরুর জবাব নেই। ঘুমিয়ে পড়েছিস? এবারও অরু জবাব দিল না। তন্ময়ও আর ডাকলো না। তবে সে ঠায় দাঁড়িয়ে রইল, রুম থেকে গেল না। ঘড়ির কাঁটা 11:45। তন্ময় সম্পূর্ণ 1 ঘন্টা দাঁড়িয়ে আছে একইভাবে। অরুও বিছানায় একইভাবে শুয়ে। এবার তন্ময় নড়ল, শব্দ করে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সজোরে দরজা লাগিয়ে গেছে। তার শক্তি জোরে দরজার লকার ভেঙে মেঝেতে শব্দ করে পড়ল। শুক্রবার ছুটির দিন। এই দিনে শাহজাহান সাহেবরা বাসায় থাকেন। এই দিনে দুপুরে লাঞ্চ একত্রে করা সকলের জন্য বাধ্যতামূলক। ভাঙা পায়ের ছুতোয় এতদিন অরু নিজের রুমে খেয়েছে, সারাদিন রুমেই থেকেছে। আজও ভেবেছে এই ছুতোয় বেরোবে না। তবে তাকে এবার কোনো প্রকার সুযোগ দেওয়া হলো না, কারণ অরুর রুমের সঙ্গে মোস্তফা সাহেব হাজির হয়েছেন। হাত বাড়িয়ে বললেন, চাচুর সঙ্গে আসো। এভাবে সারাদিন শুয়ে বসে থাকলে পা ভালো হবে কিভাবে দেখি? বলে মোস্তফা সাহেব অরুকে উঠতে সাহায্য করছেন। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সকলের কথা ফেলতে পারলেও সে মোস্তফা সাহেবের কথা ফেলতে পারে না। মুখের উপর বলতে পারবে না আমি যাব না। অরু ধীর পায়ে টেবিলের সামনে এসেছে। সবাই গিয়ে বসেছে, শুধু তন্ময় দাঁড়িয়ে যেন কারো অপেক্ষা করছে। এদিকে জবেদা বেগম, মুফতি বেগম খাবার পরিবেশন করছেন। মোস্তফা সাহেব অরুকে নিজের পাশে বসিয়েছেন। অরু বসতেই তার পাশের খালি চেয়ার টেনে তন্ময় বসলো। সে আলগোছে টেবিলের চারিপাশ থেকে তরকারির বাটিগুলো অরুর সামনে ঠেলে দিতে সাহায্য করছিল। দেখা গেল অরু তন্ময়ের পাশ করা একটা তরকারির বাটিতে হাত লাগালো না। সে শুধু সাদা ভাত গিলতে লাগলো। নিজের সামনে তরকারিগুলোকে অগ্রাহ্য করে মোস্তফা সাহেবের পাতের থেকে তরকারি নিয়ে খাচ্ছে। মোস্তফা সাহেব কেসে উঠলেন, আর চোখে ছেলের দিকে তাকালেন। তন্ময়কে একদমই ভালো দেখালো না। সে এখনো মুখে এক নলা ভাত তুলেনি। সেভাবেই শব্দ করে চেয়ার সরিয়ে হনহনিয়ে চলে যেতে লাগলো। তন্ময়কে পিছু ডাকলেন জবেদা বেগম। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও ডেকেছেন, কিন্তু তাদের ছেলে ডাক শুনেনি। যেন অরুও পরপর উঠে গিয়েছে, ঘুরে ঘুরে নিজের রুমে চলে গেল। ডাইনিং টেবিল জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। দেখতে দেখতে অরুর পরীক্ষা সামনে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজও খোলা হয়েছে, ব্যথা কমেছে, সে পা নাড়াতে পারছে। পরীক্ষার দিন হেঁটে গিয়ে পরীক্ষা দিতে পারবে মনে হচ্ছে। মন প্রাণ দিয়ে পড়াশোনায় ডুবে থাকা অরু সবকিছু ভোলার চেষ্টায়। তবে বুকের ভিতর চিনচিন ব্যথা অগ্রাহ্য করা যাচ্ছে না। এই ব্যথা ক্রমাগত তাকে আঁকড়ে ধরেছে। বিকেলে ছাদে উঠেছে বই হাতে, এতগুলো সিঁড়ি বেয়ে উঠেছে বিধায় পায়ের পাতায় চিনচিন ব্যথা অনুভব করছে। দোলনায় গিয়ে বসবে ভেবেছিল আগে থেকেই সেখানে কলি বসে। মাসখানেক হয়ে গিয়েছে মেয়ে এখানে। অরুর সামনাসামনি তেমন পড়েনি। বেশিরভাগ সময় সে নিজের রুমে। সামনাসামনি হবে কিভাবে? অরুকে দেখে কলি উঠে দাঁড়ালো, এগিয়ে এসে কিছু একটা বলতে চাইলো, তবে অরু শুনল না। আরাম করে দোলনায় বসে বই খুলছে। কয়েকটা শব্দ পড়ে চোখ বুজে নিচ্ছে, আবার খুলে কিছুটা পড়ে নিঃশব্দে বিড়বিড় করছে। তার পড়ার ধরনও পরিবর্তন হয়ে গেছে। কলি দাঁড়িয়ে রইল। এক পর্যায়ে এগিয়ে এসে বলল, তোমার সাথে একটু কথা বলা যাবে? কাল বাদে পরশু আমার বোর্ড এক্সাম আপু। কলি চুপসে গেল, চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। অরু পড়ছে। সন্ধ্যার আজান দিবে দিবে ভাব। চারিপাশ সোনালি আলোয় আলোকিত। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে বলে আজান দিলেই কলি নিচে নেমে গেল। কলি যেতে অরু বই বন্ধ করে দোলনায় মাথাটা হেলান দিয়ে রাখলো। তার দৃষ্টি স্তব্ধ, বিমূঢ়। অরু কতক্ষণ একধানে বসেছিল জানে না, তবে এক পর্যায়ে তন্ময়ের কণ্ঠস্বর শুনতে পায়। কার পারমিশন নিয়ে ছাদে উঠেছিস? অরু জবাব দিল না, নজর বয়ে রেখে বসে আছে। তন্ময় তাড়াহুড়ো পায়ে অরুর সামনে এসে দাঁড়িয়েছে। ক্রোধ নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করলো, এই পা নিয়ে তুই ছাদে কেন এসেছিস? অরু উঠে দাঁড়ালো, বই নিয়ে খুঁড়ে খুঁড়ে হেঁটে চলে যাচ্ছে। তন্ময় পেছন থেকে ডাকলো। অরু শুনছে না দেখে পিছু ছুটেছে। ধরবে বা কিছু বলবে তার পূর্বেই অরু অনুভূতিহীন কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকুন। মুহূর্তে তন্ময়কে স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আজকাল তন্ময় খাচ্ছে না, ঠিকঠাক ঘুমাচ্ছে না, ঠিক সময় বাড়ি ফিরছে না। এসব আলোচনা শাহজাহান বাড়ির কোনায় কোনায় হচ্ছে। অরু যেখানে যায় সেখানে এগুলো শুনছে। যেমন ভোর সকালে উঠে এসেছে রান্নাঘরে পেটে কিছু ঢুকিয়ে পড়তে বসবে বলে, এখানে ও শুনছে জবেদা বেগমের অভিমানী স্বর। আমার ছেলেটার কি হয়েছে হঠাৎ করে? কার নজর পড়লো? কিছুই খেতে চায় না, কয়েকদিন শুকিয়ে বাজানামা কাঠ হয়ে গেছে।
পানি খেতে নিয়ে অরু কেসে উঠল, আলগোছে বেরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে এসেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলো তন্ময় দাঁড়িয়ে। তাকে দেখতে অরু পায়ের গতি বাড়ালো। তন্ময় সামনে এসে দাঁড়ালো, ক্রোধ নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করলো। কি সমস্যা তোর? অরু পাশ দিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে দরজা ঘেঁষে বসে পড়ল মেঝেতে। মাথাটা এলিয়ে রেখেছে পেছনে। কিভাবে বলবে তন্ময়কে সমস্যা কোথায়? সমস্যা তো অরুর মধ্যে, সে না জেনে শুনে প্রেমে পড়েছে। এই প্রেম নিয়ে তন্ময়ের সামনাসামনি হবার দুঃসাহস আর তার মাঝে নেই, একদমই নেই। 9টায় বোর্ড এক্সাম দিতে বেরোবে, তাই সকাল সকাল উঠে রিভিশন দিতে শুরু করেছে। এক ফাঁকে সুমিতা বেগম চা দিয়ে গেছেন। অরু চায়ে চুমুক বসিয়ে পড়াশোনায় বিভোর। ঘড়ির কাঁটা 8টায় যেতে তৈরি হয়ে নিল, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে এসেছে। সে আজ যাবে আনোয়ার সাহেবের সাথে। সাধারণত বোর্ড এক্সাম দিতে সবসময় তন্ময় নিয়ে যায়, তবে গতকাল রাতে অরু পরিষ্কার করে আনোয়ার সাহেবকে বলেছে তাকে নিয়ে যেতে, নালে পরীক্ষা দেবে না। অগত্যা আনোয়ার সাহেব তৈরি হয়ে মেয়ের জন্য সোফায় বসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বেন। মোস্তফা সাহেব হাতে নিউজ পেপার সরিয়ে বললেন। প্রিপারেশন কেমন? ভালো চাচ্ছু। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি? জি। ব্রেকফাস্ট করে বের হতেই তাদের সামনে তন্ময়ের গাড়ি থামলো। কাজ নামিয়ে তন্ময় আনোয়ার সাহেবের উদ্দেশ্যে বললেন। চাচু, তোমার না ইম্পর্টেন্ট কাজ ছিল? ছিল, কিন্তু মেয়েটা জেদ ধরেছে আমার সাথে যাবে, তাই থাক, কাজ পরে করে নেব। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকালেন। অরু মুখমণ্ডল অন্ধকার করে রেখেছে, যেন এই গাড়িতে করে যাবে না, গাড়িতে সে উঠবে না। আনোয়ার সাহেব ধীর স্বরে শুধালেন। কি হয়েছে মা, ওঠো। অরু কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল, সময় নিয়ে পিছনে উঠে বসলো। চুপচাপ বসে সে, গাড়ি চলছে। এখন শুধু আনোয়ার সাহেব আর তন্ময়ের আলোচনা শোনা যাচ্ছে। ইদানিং অয়ন খুব ব্যস্ত, সামনে তার অনার্সের ফাইনাল, তার উপর নতুন প্রজেক্ট শুরু করেছে সে। সাবিহাকে দেখতে যাবার সময় নেই। সপ্তাহখানেক হয়ে গিয়েছে সাবিহাকে এক পলক দেখতে পারেনি, তাই আজ খুব হন্তদন্ত ভঙ্গিতে বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছেছে। কর্নারে বাইক পার্ক করে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটা 6টা 45। সাবিহা বেরোবে 7টায়। দাঁড়িয়ে থেকে অয়ন হাতে হাত ঘষছে। শীত নেমেছে, প্রচুর শীত। ঠান্ডা বাতাসের মধ্যে জ্যাকেট পরেও শীতে থরথর করে কাঁপতে হচ্ছে। মুখ দিয়ে বেরোচ্ছে একরাশ ধোঁয়া। সাবিহা বেরোতে বেরোতে 7টা 20। তাকে দেখেই অয়ন ছুটে গেল, অথচ তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে সাবিহা। ভাব এমন যে সে অয়নকে চেনে না। অয়ন হেসে পিছু ছুটেছে, ধীর স্বরে শুধালো। রেগে আছো? এই যে সাবিহা, আল্লো দিকে যায় না, আমার বাইক এখানে। সাবিহা কথাই শুনছে না, শুনবে কেন? একটা সপ্তাহে একবারও কল করেনি, দেখা সাক্ষাৎ তো দূরের বিষয়। সাবিহা কল করেছে ধরে শুধু হু হা বলে কেটে দিয়েছে। এতটাই ব্যস্ত? এখন সাবিহাও ব্যস্ত। অয়ন হেসে দৌড়ে ফিরে গেল স্ট্যান্ডের সামনে। হেলমেট পরে বাইকে চাবি ঢুকিয়ে বাইকে স্টার্ট করলো। একটানে সাবিহার সামনে চলে এলো। আজ সাবিহা বাসও নেয়নি, কারণ কার জন্য নেয়নি তা তো অজানা নয় অয়নের। সে খুশি মনে প্রিয়তমার রাগ ভাঙাতে প্রস্তুত। অয়ন একটানে সামনে চলে গেল। ব্রিজের একপাশে বাইক পার্ক করে সাবিহার কাছে ফিরে এলো। পাশাপাশি হাঁটতে লাগলো দুজন। সাবিহার বুকের কাছটায় দুহাত পেঁচিয়ে রেখেছে, মুখে গম্ভীর ভাব। অয়নের হাসি পাচ্ছে, কিন্তু সে না হাসার চেষ্টা করে চলেছে। এক পর্যায়ে মাথা ঝুঁকিয়ে পড়ল। ব্যস্ত ছিলাম সত্যি, এরপর থেকে এমন ভুল আর হবে না। তুমি ফার্স্ট, বাকি সব লাস্ট, ওকে? অয়ন আবারও বলল। আচ্ছা, গ্যাস করো তো, আমি বাড়িতে কি পড়েছিলাম? সাবিহা মনে মনে অয়নকে ভেঙালো। সে কিভাবে জানবে অয়ন বাড়িতে কি পড়েছিল? অবশ্য বাড়িতে ছেলেরা ট্রাউজার পরে, নাহলে শার্ট প্যান্ট, এগুলোই তো। কিন্তু জবাব দিলে সে রাগ দেখাবে কিভাবে? তাই সাবিহা জবাব দিল না। অয়ন নিজেই বলল। লুঙ্গি, লুঙ্গি পরেছিলাম। একটানে খুলে আরেকটানে প্যান্ট পরে চলে এসছে। সাবিহা চমকে তাকালো, তার চাহনিতে বিস্ময় অনিবার্য। অয়ন শব্দ করে হাসছে, হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। সাবিহা বিরক্ত সুরে বলল। মিথ্যে বলার জায়গা পাও না? তোমার বিশ্বাস হচ্ছে না? আমি বাবার দেখা থেকে মাঝে মাঝে পড়ি। কি যে আরাম, আরাম আর আরাম। কোন দিক দিয়ে বাতাস যায় আর বেরোয় টেরই পাওয়া যায় না। ভেতরে সবকিছু আমার উড়ন্ত পাখির মতো ফ্রি। আহা। সাবিহা ছি বলে আগে পা বাড়ালো। অয়ন আবারও উচ্চস্বরে হাসতে লাগলো। তার হাসি আজ ফ্রি বিতরণ হচ্ছে। দেখা গেল সাবিহার ঠোঁট জুড়েও হাসি, কোনোভাবেই হাসি মুছতে পারছে না। বাইকের সামনে আসতেই বাইকে উঠে বসলো অয়ন। সাবিহা পেছনে উঠে বসলো। বাইক স্টার্ট করতে নি অয়ন বলল। শক্ত করে ধরো। সাবিহা ধরলো, শক্ত করে দুকাত চেপে ধরলো। কয়েকটা চিমটিও কাটলো। অয়ন হাসছে, যেন সাবিহার এতটুকু শক্তি চিমটি তার কিছুই করতে পারছে না। ড্রয়িং রুমে সকলেই উপস্থিত। সাধারণত এই সময় মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব বা ওহি সাহেব তারা থাকেন না। কাজ থেকে বাড়িতে ফিরতে তাদের 8টা 9টা বেজে যায়। কিন্তু আজ তারা অসময়ে বাড়িতে কেন? সাবিহা চিন্তিত চেহারায় বাড়িতে ঢুকে দাঁড়িয়ে পড়ল। মোস্তফা সাহেব মেয়ের উদ্দেশ্যে বললেন। ফ্রেশ হয়ে নিচে নেমে এসো, কোথায় আছে? সাবিহা জি বাবা বলে ব্যাগ কাঁধে নিয়ে নিজের রুমের দিকে এগুলো। মনের মধ্যে সন্দেহ যাচ্ছে। সে যা ভাবছে তা নয় তো?
সাবিহা দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। মোস্তফা সাহেবের ইশারায় পাশে সোফায় বসলো। তার চিন্তা ভাবনা সত্যিতে রূপান্তরিত হয়েছে। যা ভেবেছে তাই শুনছে। তার জন্য বিয়ে সম্বন্ধ এসেছে উচ্চবিত্ত পরিবার, ছেলে ভালো একজন নামকরা ডাক্তার। বিয়ের পর সাবিহাকে ইতালিতে নিয়ে যাবে, সেখানেই সেটেল হবে নাকি। 5 মাসের মধ্যে বিয়েটা শেষ করতে চায়। মোস্তফা সাহেব খুব করে বলেছেন তাকে ভেবে দেখতে। দেখে বোঝা যাচ্ছে তার বাবা এই বিয়ের সম্বন্ধে সন্তুষ্ট। সাবিহার পৃথিবী ঘুরছে। ঝামেলা কি শেষ হবার নয়? এই বিয়ে নামের দাগ জীবনে কেন থাকে? অতিষ্ঠ লাগছে তার সবকিছু। রাতে খেতে বসে সম্বন্ধের বিষয়টা আবারও উঠেছে, মূলত তন্ময়কে বলার জন্য। তন্ময় ইদানিং বাড়িতেই থাকে না, ভোর সকালে বেরোয়, গভীর রাতে ফিরে। আজ দ্রুত ফিরেছে মোস্তফা সাহেবের আদেশে। বিয়ের বিষয় উঠতে তন্ময় খাওয়া বন্ধ করলো। মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল, সাবিহাকে জিজ্ঞেস করেছো ও বিয়ে করতে চাচ্ছে নাকি? বিয়ে তো করতে হবে, আর কত, মাস্টার্স শেষ হয়ে যাবার পথে প্রায়। তারপর তোমার বোনের বয়স হচ্ছে, ছোট নেই আর, বাসায় আরও মেয়ে আছে, তাদেরও বিয়ে শাদির ব্যাপার আছে, ওর জন্য অন্যদের আটকে রাখা হয়েছে। ও এখন বিয়ে করবে না, জোরাজুরি করো না। বোনের প্রতি দায়িত্ব বলতে কিছু আছে তোমার মাঝে? আমার মধ্যে নেই। সেটা থাকবে কিভাবে? তবে শুনে রাখো, পরিবার ভালো, ছেলে ভালো, আমার ইচ্ছে। বিয়ে কি তোমরা করবে নাকি? তোমাদের ইচ্ছে দিয়ে কিছু আসবে যাবে না। বিয়ে যে করবে সে এসে যেদিন বলবে সেদিন বিয়ে হবে। সাবিহা রাজি? সাবিহা বলেছে? অবশ্যই, আমি যা বলবো আমার মেয়ে তাই করবে। বাবা ছেলে তর্কের মধ্যে বাকিরা নিশ্চুপ। সকলেই কান পেতে শুনছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। অরু মাথা নিচু করে খেয়ে চলেছে। তর্কাতর্কি যেন সে শুনছে না। আনোয়ার সাহেব বেশ কিছুক্ষণ পর বলল, ভাইয়া, মোস্তফা সাহেব আগে তাকে থামিয়ে দিলেন। তুই যদি এই ছেলের সাপোর্ট করার জন্য মুখ খুলিস তাহলে এখনই চুপ করে যা। আনোয়ার সাহেব চুপসে গেলেন। তন্ময় খেতে নিয়ে বলল, সামনে ইব্রাহিমের বড় ভাইয়ের বিয়ে, কার্ড পাঠিয়েছে, দেখে নিও। চুপচাপ খেতে থাকা রুবিক খানিক নড়ে বসলো, আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে ছেলের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন। সেই সময় বিনা আমন্ত্রিত মেহমান চলে এসেছে। অরুর মামাবাড়ির লোকজন দল বেঁধে এসেছে। অরু আর চোখে তাকিয়ে মাথা নিচু করে ফেললো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে ডাইনিং থেকে উঠে দাঁড়ালেন। অতিথিদের ড্রয়িং রুমে বসতে ইশারা করলেন। আনোয়ার সাহেব ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। সুমিতা বেগম হাত মুছে এগিয়ে এসেছেন। আজ শুধু অরুর বড় মামা মামি আসেনি, সাথে তার মেজো মামা মামি এবং তাদের ছেলে এসেছে হানিফ। এই হানিফের জন্য অরুর হাত চেয়েছে। হ্যাংলা পাতলা এবং কালো দেখতে, একদম অরুর মেজো মামার মতো। মোস্তফা সাহেব অপর পাশে সোফায় বসেছেন। নাস্তা তৈরি করছেন জয়া বেগম। ফটফট কিছু খাবার ট্রে করে এনে সামনে দিয়েছেন। অরুর বড় মামা প্রশ্ন করলেন। অরু কোথায়? সুমিতা বেগম বললেন। আসতে বল। আনোয়ার সাহেব গম্ভীর মুখে বললেন, ওর পরীক্ষা আছে, এখানে আসতে পারবে না। 2 মিনিটের বিষয়। মোস্তফা সাহেব ডাকলেন। অরু, অরুকে বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। তার সামনে তন্ময় দাঁড়িয়ে। মূলত এই লোক তার সামনে দাঁড়িয়ে দেখে এতক্ষণ যেতে পারেনি, না হলে কখন নিজের রুমে চলে যেত। ধীর পায়ে ড্রয়িং রুমে এলো। অরুকে দেখে ইশারা করলেন তাদের মধ্যে বসতে। অরু এবার মহা বিরক্ত হলো বটে। দুজনের মধ্যে এগিয়ে বসতে হবে কেন? অরু গিয়ে বসলো। অরুর মাথায় হাত বুলাচ্ছেন তার মেজো মামি। তার বড় মামা হাসি মুখে মোস্তফা সাহেবকে বললেন, সুমিতা বলেছে নিশ্চয়ই। বলছে, আমিও জবাব দিয়েছিলাম, সেটা বলিনি। বলেছে, তা আমরা সামনাসামনি কথাবার্তা বলতে এলাম। উপস্থিত সকলের কাহিনী বুঝতে সময় লাগলো না। অরুও সবকিছু বুঝে অবাকের চূড়ান্তে। তাকে আরো অবাক করতে হুট করে তন্ময়ের সামনে চলে এলো। চোখ মুখ তার লালচে হয়ে আছে। মোস্তফা সাহেব আর চোখে ছেলেকে চোখ রাঙালেন। তন্ময় সেদিকে তাকায়নি অবধি। গম্ভীরতর স্বরে শেষ অরুকে আদেশ দিল। অরু, তোর রুমে যা। অরুর হাতের পশম দাঁড়িয়ে গেছে। সে হুড়মুড়িয়ে উঠে চলে যাচ্ছে। এতটা ভয়ঙ্কর সুরে বলেছে যে অরুর শ্বাস গলায় আটকে গিয়েছে প্রায়। তন্ময়ও পরপরই চলে গিয়েছে। মোস্তফা সাহেব স্বস্তি নিঃশ্বাস ফেলে হেসে বললেন, অরুর পরীক্ষা তো, তাই আর কি। কিন্তু তন্ময়ের ধমকের পর পরিবেশ থমথমে রয়ে গেল। আজ অরুর পরীক্ষা শেষ হয়েছে। মাসখানেক লাগিয়ে পরীক্ষা দিয়েছে। দিন কোনটা রাত কোনটা তফাৎ করতে পারেনি। চোখ মুখ বন্ধ করে পড়তে হয়েছে শুধু। তবুও এবারের পরীক্ষায় সে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেনি। মন মেজাজ পরীক্ষা দেবার জন্য তৈরিও ছিল না। কেমন রেজাল্ট আসবে তাতেও বেশ চিন্তিত অরু। কিন্তু এখন তার ঘুমানোর প্রয়োজন। কিছুদিন ধরে ঘুমাতে পারেনি, তাই পরীক্ষা দিয়ে এসে বিছানায় মরার মতো পড়ে রইল। কিন্তু তাকে ডিস্টার্ব করতে সুমিতা বেগম চলে এলেন। তখন মাগরিবের আজান দিচ্ছে সবে। তিনি উচ্চস্বরে বললেন, মাজারে যাবে? তৈরি হয়নি। আমি যাব না, সবাই যাচ্ছে, তুই যাবি না মানে? মা, আমার ঘুমে মাথা ব্যথা করছে, ঘুমাতে দাও প্লিজ। একা থাকবি কি করে এভাবে? তোর চাচু বলেছে এখনই উঠে তৈরি হয়ে নিতে। আমার পায়ে চিনচিন ব্যথা করছে, রেস্ট নিতে হবে।
দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সুমিতা বেগম। এই মেয়ের সাথে তিনি তর্কে পারবেন না, বললেন, তোর ছোট চাচি বাসায় আছে, কিছু লাগলে ডেকে নিস। হুম। সুমিতা বেগম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়ের চোখ রাঙিয়ে চলে গেলেন। অরু পড়ে পিঠে ঘুমিয়ে রইল। এর মধ্যে আবার মার্জি ফোন করেছে, অরু ধরলো না। মেয়েটা কল দিয়ে যাচ্ছে। অতিষ্ঠ হয়ে অরু ধরলো। পাশ থেকে মার্জি চেঁচিয়ে উঠল, জানিস কি হইছে? জানতে চাই না, ফোন রাখ। আরে কাটিস না, শুন। আব্রাহাম ভাইয়ার বিয়ে পরশু, জানিস তো? হুম। আজ তারা ব্যাচেলার পার্টি করছে। তো কাকে দেখেছি আমি এখানে বলতো? তোর চাচাকে? হুম, তোর তন্ময় ভাইয়াকে। আমাদের বিল্ডিং থেকে তাদের বিল্ডিং এর ছাদ দেখা যায়। ভাই রে ভাই, মদ ভটকা খেয়ে যা তা অবস্থা, তুই যদি দেখতি। অরু কল কেটে দিল। মদ খাক না হলে তেল খাক, তার কিছুই যায় আসে না। অরু আবারও ঘুমাতে চোখ জোড়া বুঝলো, কিন্তু এবার ঘুম ধরা দিচ্ছে না। মনে মনে মার্জিকে ইচ্ছে মতো ধুয়ে দিল। এই মেয়েটা ঘুম ভেঙেছে তার। তবে কথায় আছে, চেষ্টায় সফলতা মিলে, সত্যি কথাটা। কারণ এক পর্যায়ে অরু আবারও ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা রাতে পরিণত হয়েছে, তবুও তার ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই। মুফতি বেগম কয়েকবার দরজায় টোকা মেরে ডেকে গিয়েছেন। এই ওরু, তোর চাকরিদের ফিরতে মধ্যরাত হবে। আমি এখন ঘুমাবো, তুই কি কিছু খাবি না? আমি নিজে নিয়ে খাবো, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, খেয়ে নিস। ঘুম ঘুম চোখে সেলফোনে নজর বুলালো। 12টা 11, এত রাত হয়েছে। দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে অরু বাইরে বেরিয়ে আসলো। খিদে পেয়েছে, তবে খেতে ইচ্ছা করছে না। এর থেকে বড় কোনো জ্বালা আছে বলে মনে হয় না। পিটপিট নাক নিয়ে বাম পাশে তাকাতে চমকে গেল। সামনেই কলি দাঁড়িয়ে, একদম তন্ময়ের রুম বরাবর। এই মেয়ে এখানে কেন? কলিও ঘাবড়ে গিয়েছে হঠাৎ অরুকে দেখে। সে মূলত তন্ময়ের অপেক্ষায়। যখন শুনেছে তন্ময় মাজারে যাবে না, সেও যায়নি, বাসায় থেকে গেছে। এত রাত হলো, তন্ময় এখনো ফিরছে না। কলি চিন্তা হচ্ছে। অরুকে দেখে এগিয়ে গেল, বিচলিত কণ্ঠে শুধালো, তন্ময় ভাইয়া আসেনি? আসলে তো দেখতেই পেতে। ওনার নম্বর আছে তোমার কাছে? অরুর মাথাটা ভন ভন করছে। এই উনি শুনে সে ক্লান্ত। নাম্বার আছে শুনতে শুনতেও। স্কুল কলেজ সবখান থেকে একবার অন্তত অরু শুনেছে তন্ময় ভাইয়ের নাম্বার আছে। ব্যাচমেটগুলো প্রায়শই তন্ময়ের নাম্বার, ফেসবুক আইডি চেয়ে বসত। তখন চোয়াল শক্ত করে অরু পরিষ্কার বলে দিত, নেই। আজও তাই বলল। নেই। নেই? তাহলে কি মুফতি চাচির কাছে আছে? তার কাছেও নেই। কলি বিরক্ত হলো, বলল, আমাকে সে নম্বর দিয়েছিল, আমি বাড়িতে রেখে চলে এসেছি। নাম্বার আদান প্রদান হয়েছে বুঝে। তবে অরুর বিষয়টি ঠিক হজম হচ্ছে না। নাম্বার দিবে তাও তন্ময়? হাদাটিলা মানুষ সে। নাম্বার দিবে তো দূর বিষয়ে, কথাবার্তাটুকু তো বলে না। কলির কথা অরুর বিশ্বাস হবে করেও হলো না। সে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। পুনরায় বিছানায় শুয়ে পড়ল। নরম বালিশে মাথা গুজে অরুর মনে হচ্ছে মস্তিষ্কের একটা নিউরনের কাজ সর্বক্ষণ তন্ময়কে নিয়ে ভাবা। এই যে মনে প্রাণে লোকটাকে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনো মতেই পারছে না। ঘুম ভেঙেছে ধরে চোখের পাতায় তন্ময় ভাসছে, বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে চারিপাশে। মদ খেয়েছে, খাক। অরুর কি? মদ খাক, গাঁজা খাক, সিগারেট খাক বা না খাক, তাতে অরুর কিছুই আসবে যাবে না। তাকে কলি খুঁজুক, না হলে ঢলি খুঁজুক, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু মনের কোণে এটা আসলেই ম্যাটার করে। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়লো। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। রুমের বাতি জ্বালিয়ে জানালা খুলে দিল। হুড়মুড়ি একরাশ বাতাস ছুঁয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। আবেশে চোখ বুজে রইল। পূর্ণিমার চাঁদ আকাশে। আধার রাতে চারিপাশ পরিষ্কার ঝকঝকে। সেই সময় দরজায় কড়াঘাতের শব্দ। অন্যমনস্ক অরু শুনতে পেল না। দু একবার কড়াঘাত লাগাতার আসতেই নড়ে উঠল। চুলগুলো পেঁচিয়ে নিতে চেঁচালো, চাচি, তুমি এখনো জেগে? আমি বলেছিলাম না খেয়ে নিব, একদম কথা শোনো না। কাটা দিয়ে চুল বাঁধতে নিয়ে কাটা ভেঙে গেল। বিরক্ত চোখে মুখে অরু দরজার দিকে অগ্রসর হলো। কোমর সমান চুলগুলো বাতাসে দুলছে। মুখশ্রীর সামনে ভিড় জমিয়েছে। বিরক্তির রেশ বেড়ে গেল যেন। কাটা ভাঙা সময় পায় না নাকি? আবারও দরজায় করাঘাত। উফ! অরু শব্দ করে দরজা সম্পূর্ণ খুলে দিল। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে হকচকিয়ে উঠল। বড় বড় চোখে তাকিয়ে রইল। বাকরুদ্ধ হয়ে গিয়েছে সে। তন্ময়ের গোলান্দাজ মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে, সাথে চোখ জোড়াও। চোখের কোনা লালচে দেখাচ্ছে সামান্য। হৃদয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঝুলে আছে। সাদা ইন করা শার্টে লক্ষ্যমাত্রায় ভাঁজ পড়েছে। জুতো জোড়া খুলে আসেনি, কাদায় মাখো হয়ে গিয়েছে যেখানে পা ফেলেছে। অরুর মেজাজ তুঙ্গে উঠে গেল। মেঝে এবং দরজার এই সীমান্তটুকু সে নিজে মুছে কোমর বেঁকিয়ে এভাবে এখানে আসার মানে কি? তন্ময় শুধু সেখানেই দাঁড়িয়ে থাকলো না, অরুকে টপকে ভিতরে ঢুকে গেল। শব্দ করে চেঁচালো অরু। এই এই, আপনি করছেন কি?
তন্ময় ঘরে ঢুকে সম্পূর্ণ কক্ষ জুড়ে বিচরণ চালালো, কাদায় মাখো মাখো জুতা জোড়া পরে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হুট করে আবার দরজার কাছটায় চলে এলো। অরু দীর্ঘশ্বাস ফেলতে নিয়েছিল, ভেবে লোকটা চলে যাবে। তাকে অবাক করে দিয়ে তন্ময় দরজার ছিটকিনি লাগিয়ে দিল। বুকের ভেতর ধুক করে উঠল অরুর। রক্ত চলাচলের গতি বেড়ে গেল। নিজের অজান্তেই পেছনে চলে এলো কয়েক পা। মাথা তুলে তাকাতে তন্ময়ের দৃষ্টিতে দৃষ্টি মিলল। শিহরণ বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। শীতল সেই দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারল না। মাথা নত করে ফেললো, কণ্ঠনালী কাঁপছে। কথা বললে কি গলার স্বর কেঁপে উঠবে? অরু গলার স্বর সরু রাখার চেষ্টা করে বলল। কি সমস্যা আপনার? এই কথায় যেন তন্ময়ের মস্তিষ্ক জ্বলে উঠল। চুপচাপ দাঁড়িয়ে থাকা সে মুহূর্তে অপ্রস্তুত অরুর সামনে চলে এলো। অরু পেছনে হাঁটার সময়টুকু পেল না, শটান করে ডান গালে চড় খেয়ে বসলো। আচমকা ম্লান থাপ্পড় খেয়ে ভড়কে গেল, কেঁপে উঠল দৃশ্যমান রূপে। গালে হাত চেপে চমকে তাকালো তন্ময়ের দিকে। পরপর বাম গালে আরেকটা থাপ্পড় পড়ল। আশ্চর্য! দুটো থাপ্পড় খেয়ে অরুর চোখে তন্ময় নিজের শীতল দৃষ্টি মিলিয়ে বলল। প্রথম থাপ্পড়টা তো সেদিন ছাদে প্রাপ্য ছিল। একটা বিদঘুটে গন্ধ অরুর মুখ থুবড়ে পড়ল। গন্ধে পেট গুলিয়ে উঠল। সঙ্গে অনুভব করলো তন্ময়ের কণ্ঠে স্বর মৃদু কাঁপছে, যেন কথা মনের গহীনে হতে খুঁজে খুঁজে বলছে সে। তন্ময় মাথাটা দুলে আরেকটু ঝুঁকলো। দ্বিতীয়টা আমাকে অ্যাভয়েড করার জন্য, আর তৃতীয় থাপ্পড় তো বাকি। এটা কোথায় দিব? পিঠে? বলতো তৃতীয় থাপ্পড় কোথায় প্রাপ্য? থাপ্পড়গুলো অতটা জোরে লাগেনি, ধীরে লেগেছে। তবুও অরুর ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে মুহূর্তে। চোখের কোণে জল জমেছে, নাক ফুঁসছে, যেন কেঁদে উঠবে। এভাবে মারার মানে কি? অশ্রুসিক্ত নয়নে অরু মেঝেতে তাকিয়ে। তন্ময় ধীর স্বরে ধমকে উঠল। বল, তৃতীয় থাপ্পড় কেন খাবি তুই? আমি চাচুকে ডাকবো? পরে আমাদের কথাবার্তা শেষ হোক। অরু এই মাতালটার সঙ্গে একদম থাকবে না। মাতলামি করার জায়গা পায় না। আজ ওসব খেয়ে এসে এমন করছে, না হলে তাকে চর মারা তো দূরের বিষয়। এভাবে কথাবার্তা বলেছে কখনো? মুখের উপর কিছু ধমক বেড়েছে, এই যে। অরু ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামানোর প্রচেষ্টায় তন্ময়কে ধাক্কা মেরে ছুটে গেল। দরজা খুলে নিতেই হাতে টান অনুভব করলো। তন্ময়ের গভীর স্বর শোনা গেল। আমার কথা শেষ হয়নি অরু। আজ আমাদের কথা হবে, তারপর তোর ছুটি হবে। নে, এখানে দাঁড়া। অরুর দুরু দুরু বুক কাঁপছে। হাত যেখানে স্পর্শ করেছে সেখানটা শীতল অনুভব করছে। তন্ময়ের স্পর্শ শীতল, ঠান্ডা বরফের ন্যায় হয়ে আছে হাত দুটো। তন্ময় পুনরায় বলল। উত্তর দে। আই এম ওয়েটিং। অরু ফুপিয়ে উঠল। জানি না। তৃতীয় থাপ্পড় সেদিন আমাকে না বলে চলে আসার জন্য, সেলফোন অফ রাখার জন্য, আমার কল কাটার জন্য। তৃতীয় থাপ্পড় অরুর পিঠে পড়েছে। অরু ক্ষিপ্ত কণ্ঠে শুধালো। আপনার সমস্যা কি? সমস্যা আমার না তো তোর। আর সেই সমস্যার কথাই জানতে চাই। তুই আমাকে বলবি? পরীক্ষা শেষ তো এখন, আরামসে বল। আমাদের হাতে সারা রাত পড়ে আছে। কথাগুলো বলে তন্ময় সোজা হলো। অরুর সমান ঝুঁকে কথা বলে সে হয়রান যেমন। কোমর দুপাশে দুলিয়ে গলার টাই খুলিয়ে ফেললো। গলার কাছের কিছু বোতাম খুলে দিল। দু হাতার বোতাম খুলে কোনই পর্যন্ত উঠিয়েছে। প্রশস্ত পেশিবহুল হাত শার্টের উপর দিয়ে ফুলে। অরু আর চোখে সেখানে তাকে আবারও মাথা নত করলো। তার আগে তন্ময় ভালো, এই মাতাল তন্ময় মারাত্মক ভয়ঙ্কর। এই তন্ময় অরু একদম চায় না। তন্ময় অরুর নরম বিছানায় বসলো, দুপা দুপাশে ছড়িয়ে নজরবন্দি করলো অরুর দিকে। অরুকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। এখনো অরুর নাক ফুঁসছে, কেঁদে দিবে দিবে ভাব, তবে কাঁদছে না। তন্ময় পায়ের সাহায্যে চেয়ার টেনে দিল, যেমন পা ব্যথা হলে আসামির বসবার সুযোগও রয়েছে। অরু বসলো না। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। মুফতি বেগমের কণ্ঠ। ওরু ঘুমিয়ে আছিস এখনো? অরুর চোখ জোড়া রসগোল্লার ন্যায় হয়ে গেল। কঠোর হতে বেরিয়ে আসবে চোখ। তন্ময় স্বাভাবিক উঠে দাঁড়ালো, যেন দরজা খুলবে। অরু দৌড়ে দরজার সামনে দাঁড়ালো। মুফতি বেগম দেখলো, কেমন দেখাবে ব্যাপারটা, কি বলবে সে। দরজায় লাগিয়ে তারা কি করছিল? তন্ময় বাধা পেয়ে আবারও ভেতরে চলে গেল। বসলো না, বরং দাঁড়িয়ে রইল। মুফতি বেগম আরো দুবার দরজায় করাঘাত করেছে, জবাব না পেয়ে চলে গেলেন। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেললো, আর চোখে তন্ময়ের দিকে তাকালো। বুকটা ধুপ করে উঠল। এভাবে তন্ময়কে অরু কখনোই দেখেনি, তাই হয়তো সে এতটা আকর্ষণ অনুভব করছে। নাহলে সবকিছু ভুলে কিভাবে তার মন বারবার কাঁপছে। তন্ময় চাহনি পেতেই কারো দুরু দুরু করছে বুকের ভেতর। জানলা দিয়ে আসা দমকা হাওয়া উড়াতে লাগলো অরুর ঘন কালো চুল। তন্ময় এক পা দু পা ফেলে অরুর দিকে অগ্রসর হলো। কাছাকাছি এসে সকল চুলগুলো একত্রে নিজের বা হাতে পেঁচিয়ে নিল। এই অভ্যাসটা তার আগেকার। প্রায় সময় সে অরুর চুল হাতে পেঁচিয়ে টেনে দিত। বড় হয়ে আর করা হয় না, ভালো দেখায় না ভেবে করে না। তবে আজ শুধু চুল নয়, তন্ময়ের ইচ্ছা করছে চুলে মুখ গুজতে। কেমন হবে অরুর চুলের ঘ্রাণ? সামনে সবকিছু ঘোলাটে এবং দুটো দেখা। তন্ময়ের মুখ অরুর ঘাড়ে চলে গেল। অরুর ঘোর মুহূর্তেই কেটে গেল। দুহাত তন্ময়ের বুকে চেপে সরানোর চেষ্টা করলো, সফল হলো না। তন্ময়ের নাক তার ঘাড় ছুঁয়েছে। পরপর নরম কিছুর স্পর্শে অরু থরথর করে কেঁপে দেয়ালে লেপটে গেল। অস্পষ্ট মৃদু স্বরে চিৎকার করলো। তন্ময় ভাইয়া, আপনি? অরুর ঘাড়ে অজস্র চুমু খেয়ে চলেছে তন্ময়।
এক অদৃশ্য বাধা যেন উঠে গিয়েছে সামনে থেকে। ঘাট থেকে মুখ অরুর কানের কাছে অগ্রসর হচ্ছে, কানের লতিতে ঠোঁট ছুঁয়েছে, দু একবার গভীর স্বরে বলল, কেন করছিস এমন? আমি জানতে চাই কেন অ্যাভয়েড করছিস আমায়? কি হয়েছে? সব তো ঠিক ছিল তাহলে। কেঁপে উঠল অরু। মুহূর্তে মনে পড়ল কলির কথা, তাদের বিয়ের কথা। বন্ধ চোখ জোড়া খুলল। তন্ময়কে ঠেলে সরাতে চাইল পুনরায়। তন্ময় সরল না, বরং আরো ঘনিষ্ঠ হলো। গভীরভাবে অরুকে নিজের মধ্যে আটকে রাখলো। ভালো লাগা শেষ? তন্ময়ের এই প্রশ্নে গড়গড় করে কোন ঘেঁষে চোখের জল বেয়ে পড়ছে, নাক ফুটছে, ফুপিয়ে কেঁদে উঠল অরু। কান্নার তোড়ে শরীর কাঁপছে। তন্ময় অরুর মুখ বরাবর এলো, করুণভাবে কাঁদতে দেখে বিচলিত হলো। কেন কাঁদছিস? কাঁদছি কারণ আপনি বাজে, খারাপ লোক। কোন দিকে? সব দিকে। সবটা? সব দিক কিভাবে পরিবর্তন করব? তন্ময়কে চিন্তিত দেখালো অরু। ভ্রু দুটো কুঁচকে রেখেছে এ সামান্য, এমন হাবভাব করছে যেন সে নিজে অরুর জন্য সব করবে। অরু ভেঙিয়ে বলল। আপনার হবু বউয়ের কাছে যান। তন্ময়কে এবার আরো চিন্তিত দেখালো। ভুরুজোড়ার মাঝখানে ভাঁজ পড়েছে মাত্রাতিরিক্ত। সে অরুকে ভালোভাবে দেখে বলল। তার কাছেই তো আছি। অরুর মুখ দিয়ে ফসকে বেরোলো তন্ময় ভাইয়া, যেন তন্ময়কে হুঁশে আনতে চাইছে। রীতিমতো ভয়ে সর্বশক্তি দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। তোলপাড় শুরু হয়েছে ভেতরে। অনুভূতির সাগরে ভেসে সে মরে যাবে, না হলে জ্ঞান হারাবে। তন্ময় কি মদ খেয়ে ভুলভাল বকছে, নাকি তন্ময় একই অনুভব করছে তার মতো? অরুর হৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। এই যে তন্ময় শীতল দৃষ্টিতে তাকিয়ে, অরু সেই দৃষ্টি মিলাতে ব্যর্থ হচ্ছে। এতটা লজ্জা সে তার সারা জীবনে অনুভব করেনি। এভাবে সর্বাঙ্গ জুড়ে কম্পন সৃষ্টি হয়নি। হুট করে তন্ময়ের মুখ তার মুখ বরাবর চলে এলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে কানের কাছে মুখ নিল, নিঃশ্বাস ছেড়ে গভীর স্বরে আবদার করলো। শুধু তন্ময় ডাক। কথাটা বলে তন্ময় আশাহত চোখে অরুর দিকে তাকিয়ে। লজ্জায় অরু ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, চোখ পিটপিট করছে। মুখের উপর নাম ডাকতে তার গলায় বিচ্ছে। উচ্চারণ করার চেষ্টা করলো কয়েকবার, হচ্ছে না। হুট করে তন্ময়ের চোখে চোখ পড়লো। ঘোর লেগে গেল অরুর। হিপনোটাইজের মতো তাকিয়ে রইল। অস্পষ্ট স্বরে ডাকলো। তন্ময়। মুহূর্তে তন্ময় সরু পাতলা ঠোঁট জোড়া তার ঠোঁট ছুঁয়ে দেয়। শুধু ছোঁয়াতে থেমে থাকে না, নিজের পেশিবহুল হাতের সাহায্যে আঁকড়ে ধরে অরুর কোমর। নিজের সঙ্গে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চলে। শ্বাস প্রশ্বাস এক হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে স্পর্শ। কাঁপতে থাকা অরুর কপাল কুঁচকে আছে। অদ্ভুত টেস্ট। সিগারেট, মদ সব তার মুখের। নাক কুঁচকে আসছে। হঠাৎ সেভাবেই তন্ময় ঢলে পড়ে তার শরীরের উপর। মাথা তার কাঁধে গিয়ে পড়েছে। বিড়বিড় করে কিছু কথা বলল তন্ময়। অরু কান খাড়া করে যতটুকু পেরেছে শুনেছে, এবং তাতেই তার বুকের উঠানামা বেড়ে গেল, শক্ত হয়ে গেল শরীর। কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে বারংবার, কানের কাছে বেজে চলেছে। অরুর পা জোড়া দুর্বল হয়ে গেল। সে পড়ে যেতে নিয়ে দেয়াল ধরে নিজেকে সামলালো। কয়েকটা নিঃশ্বাস ফেলে তন্ময়ের দিকে তাকানোর চেষ্টা করলো। সে মনে করেছিল ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে রয়েছে তন্ময়, কিন্তু এখন কয়েকবার ডেকে সে বুঝতে পারল নেশায় সেন্সলেস হয়ে গিয়েছে। তন্ময়কে ধরে বিছানায় শুইয়ে দিল, জুতো জোড়া খুলে দিল, মোজা খুলে জুতোই ঢুকিয়ে সাইড করে রাখলো। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। অরু পরনের ওড়না দিয়ে মুছিয়ে দিল কপালের ঘামটুকু। নিজ মনে বলল। সত্যি কি তাই? মাজার থেকে সাবিহা 2:45-এ ফিরেছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় চিৎপটাং হয়ে পড়ল। সেলফোন হাতে নিল। অয়নের অনেকগুলো কল মেসেজেস। একটা ভিডিও কল এসেছে। অয়নের সাথে তার কখনো ভিডিও কল হয়নি। আসলে সে খুব লজ্জা পায় ভিডিও কলে কথা বলতে। সরাসরি নিজের মুখশ্রী দেখে কথা বলাটা লজ্জাজনক প্রায়, কিন্তু আজ সাবিহা অয়নকে এখনই দেখতে ইচ্ছা করছে। সাবিহা ভিডিও কল ব্যাক করলো। কল রিসিভ হয়েছে। স্ক্রিনে অয়ন শুয়ে আছে সাদা বেডশিটে, উপরের অংশ উলঙ্গ, চোখে রাজ্যের ঘুম, উস্কো খুস্কো অবস্থা। সাবিহার বুক কেঁপে উঠল। ইচ্ছে করছে আগ বাড়িয়ে চুলগুলো ছুঁয়ে দিতে, কপাল থেকে সরিয়ে গুছিয়ে দিতে। অয়ন ঘুমন্ত স্বরে বলল। কোথায় ছিলে? সাবিহার বুক আরেকবার ধুক করে উঠল। সময় নিয়ে বলল। বাজারে। খেয়েছো? হুম। ঘুমাবে না? না। আমার ঘুম ধরছে। ঘুমাও। আমাকে দেখেন, আমি ঘুমাই। সাবিহা অস্পষ্ট স্বরে বলল। অয়ন সত্যি সত্যি সেভাবে ঘুমিয়ে পড়েছে। সাবিহা কল কাটলো না। এক মনে দেখে গেল ঘুমন্ত অয়নকে নিষ্পাপ পবিত্র দেখাচ্ছে। সাবিহা নিজে জড়সড় হয়ে বিছানায় শুয়ে পড়ল। স্ক্রিন চোখের সামনে রেখে অয়নকে দেখতে বসলো খুঁটিয়ে খুঁটিয়ে। মনের গহীন থেকে বিড়বিড় করে বলল। আমরা এক হব তো অয়ন? রাতের আধার কেটে ভোরের মিষ্টি স্নিগ্ধ আলো ফুটেছে। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসছে মৃদু বাতাস। দেয়াল ঘড়ির কাঁটা করছে 5:55। মিনিট 5-এর মাঝেই পাশের অ্যালার্ম ক্লক বেজে উঠল। 6টায় সেট করা ছিল হয়তো। বা হাতে ঘড়িটা বন্ধ করে দিল অরু। তার চোখ ফুলে কলা গাছ। সারা রাত ঘুমাতে পারেনি। তন্ময় নেশায় বুধ হয়ে যেসব কাণ্ড কারখানা করেছে সেগুলো হজম করতে রাত পেরিয়ে গেল। এখনো দাউ দাউ করে জ্বলছে ভেতরটা। হৃদয় এখনো দুরু দুরু কাঁপছে। ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কের মধ্যে। ঠিক কি ভাববে বা করবে বুঝতে পারছে না। রবি ঘুমের নামে বেহুশ হয়ে গিয়েছে। হুটহাট পা তুলে দিচ্ছে অরুর শরীরের উপর, না হলে সে নিজেই উঠে আসছে।
তাদের পরিবারের প্রত্যেকজনই বলে অরু আর রুবির ঘুমের ধরন এক বিশ্রী ধরন, হুঁশ জ্ঞান থাকে না ঘুমিয়ে পড়লে। বিছানার এক প্রান্তে ঘুমালে উঠে অন্য প্রান্ত থেকে ঘুম খারাপ তাদের দুজনার, এবং তা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করছে অরু। উঠে বসলো, রুবিকে সরিয়ে হেলে দুলে উঠে দাঁড়ালো। এক্ষুনি রুমে যেতে হবে, তন্ময়কে তুলে তার রুমে পাঠাতে হবে। যদি বাড়ির কেউ দেখে ফেলে কেমন হবে, ভীষণ খারাপ দেখাবে। বেরিয়ে পড়লো নিজের রুমের উদ্দেশ্যে। মাঝে পথে জবেদা বেগমকে পেয়ে বসেছে। সে এসেছে পশ্চিম দিক থেকে, সেদিকে তো অরুর রুম, তার মানে অরু মুখটা কাচুমাচু করে ফেলেছে। জবেদা বেগমের চেহারায় দুশ্চিন্তার ছাপ। তিনি ধীর স্বরে শুধালেন। তন্ময় মদ খেয়ে বাড়ি ফিরেছে? অরু মাথা নাড়ালো, পরপর মাথা তোলালো, চিন্তা ভাবনা করে একটা বানোয়াট মিথ্যা বলল। আমি জানি না। রাতে আমাকে এসে বললেন তার রুমে অনেক ইঁদুর, ঘুমাতে অসুবিধা হচ্ছে, আমাকে অন্য রুমে ঘুমাতে যেতে। তো আমি রুবি আপুর রুমে চলে গেছিলাম। জবেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার চিন্তিত মুখশ্রী দেখে অরু প্রশ্ন করলো। কি হয়েছে বড় মা? তোর শাশুর কাছে বিচার এসেছে। এবার মদ খেয়ে রাত বিরতে হট্টগোল করে এসেছে। বিচার তো আসবি, তবে এমনটা তোই প্রথম। ছেলেটা আমার এসব আগে কখনো করেনি। তোর চাচু ভীষণ রেগে। অরু মাথা নত করে রাখলো। জবেদা বেগম যাবার পূর্বে বলে গেলেন। লেবু দিয়ে শরবত করে আনি, তুই তন্ময়কে একটু তুলে দে। আচ্ছা। অরু রুমের দিকে অগ্রসর হলো। দরজা ভিজিয়ে রাখা, প্রথমে মাথা ঢুকালো তন্ময় ঘুমিয়ে। আলগোছে দরজা সম্পূর্ণ খুলে ঢুকলো। তার পরিপাটি রুমে জাত অবস্থা। মেঝেতে পড়ে থাকা তন্ময়ের শার্ট তুলে নিল, তারপর বিছানায় নজর দিল। পরপর নজর ঘুরালো উদাম শরীরে শুয়ে। লোক শার্ট খুলেছে কেন, ভাগ্যিস প্যান্ট খুলেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানার সামনে দাঁড়ালো। না চাইতেও চোখ জোড়া চলে যাচ্ছে তন্ময়ের উদাম দেহখানার দিকে। উঠানামা করা প্রশস্ত বুক, পেশিবহুল হাত, স্লিম পেটে ডুবে আছে আকর্ষণীয় ফিগার। অরু অবশ্য আগেও দেখেছে উদম শরীরে তন্ময়কে, তবে এই প্রথম কাছ থেকে সময় নিয়ে পর্যবেক্ষণ করতে পারছে। গম্ভীর মুখশ্রী এখন মায়ার রাজ্যে পরিণত হয়েছে। ভুরুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে, যেন ঘুমের ঘরে ভালো কিছু দেখছে না। নাকের ডগা এখনো লাল। গতরাতে যাবার পূর্বে অরু কামড়ে দিয়েছিল। ঠোঁটের দিক নজরে যেতেই ঘুরে গেল, গলাটা শুকিয়ে কাটকাট। দৃশ্যটা চোখে ভাসতে বুক দুরু দুরু কাঁপতে লাগলো। তন্ময়কে উঠানো তার পক্ষে সম্ভব নয়। আপাতত চোখে চোখ রেখে সামনে দাঁড়ানোর মতো হিম্মত নেই। সামনে একদম যেতে পারবে না। অরু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সাবিহার রুমের দিকে ছুটলো। সাবিহা ঘুম থেকে উঠেছে, গোসল নিয়ে মাত্রই বেরিয়েছে। অরুকে দেখে প্রশ্ন করলো। কি হয়েছে? কিছু না, ওয়াশরুমে যাই। যেতে নিয়ে অরু ফিরে দাঁড়ালো। সংকোচ বোধ করছে, সেটা লক্ষ্য করে সাবিহা বলল। কি বলবি বল। মাতাল কেউ যদি কিছু বলে সেটা কি সত্যি মেনে নেওয়া উচিত? মানে সেইটাই কতটুকু সত্যতা থাকতে পারে? সাধারণত ওদের প্রত্যেকটা শব্দই সত্য হয় তখন। মাতাল হয়ে তারা শুধু মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো বলে, যা সে কখনো বলতে চায় না। ধ্যান জ্ঞান থাকে না তো, যা মনে আসে বলে দেয়। বলা যেতে পারে মানুষ মাতাল হলে একটা সাদা কাগজের ন্যায় রূপান্তরিত হয়ে যায়, তবে সবার ক্ষেত্রে নয়। অনেকে মাতাল হলেও নিশ্চু প্রকৃতির হয়, কেউ বা আবার উদম পাগল হয়ে পড়ে। যে যেমনটা বাস্তবে হতে পারে না, মাতাল হলে তারা সেটাই হয়। বোঝা গেল? অরু ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে বিছানার কোণে বসে রইল। দীপ্ত ছুটে এসেছে, চোখে মুখে অবিশ্বাসের ছাপ। দ্রুততম গতিতে শ্বাস প্রশ্বাস নিতে নিয়ে বলল। তোমরা কিছু জানো? কি হয়েছে কি হয়নি বলো। সেটাই বল, যেটা হয়নি। সাবি আপু মজা না, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় বলতে যাচ্ছি। শুনছি আমার বাপ, বল। তন্ময় ভাইয়া কাল মন খেয়ে বাড়ি ফিরেছিল। সাবিহার হাতে চিরুনি পড়ে গেল। হতভম্ব হয়ে গেল কিছুক্ষণের জন্য। নিজেকে সামলে চিরুনি তুলে আর চোখে অরুর দিকে তাকালো। অরু চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নাড়ালো সাবিহা। কি যে শুরু হয়েছে এই দুজন আল্লাহ জানে। যেসব কখনো হয়নি এখন সেগুলো হচ্ছে। সাবিহা কি এই বিষয়ে ওর সঙ্গে কথা বলবে, ভালো দেখাবে, নাকি দুজনের মধ্যে না ঢুকায় শ্রেয় হবে? পুনরায় চুল আঁচড়াতে মনোযোগী হলো। দীপ্ত হতভম্ব হয়ে গেল। এত বড় একটা সংবাদ জানালো, তাতে কারোরই কোনো মাথা ব্যথা নিয়ে আশ্চর্য। দীপ্ত সন্দেহের সুরে বলল। তোমার কি ইতিমধ্যে জেনে গেছো? সাবিহা ভাবলেশীন ভঙ্গিতে বলল। জেনে গেছি, তুই যা ভাগ, ডিস্টার্ব করিস না তো। হ্যাঁ, ডিস্টার্ব করিস না, আমার হাতে অত কত সময় নেই। দীপ্ত যেভাবে এসেছে সেভাবে চলে গেল। এবার সাবিহা অরুর দিকে তাকালো, ভালোভাবে মেয়েটাকে পর্যবেক্ষণ করে বলল। ঠিক আছিস? ছিলাম না, তবে এখন দিব্যি আছি। বলে অরু উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে উঠে দাঁড়ালো। জানালার সামনে পৌঁছে দূর প্রান্তে আকাশপানে মাথা উঁচু করে দাঁড়ানো গাছটার দিকে নজর দিল। গাছের উপর দুটো পাখি
কপত কপতি হয়তো এক পাখি আরেক পাখির পিছু ঘুরছে। অরুর মন বলল পিছু ঘুরতে থাকা পাখিটা সে আর সামনে অগ্রসর হতে থাকা পাখিটা তন্ময়। ঠিক এমনটাই হয়ে এসেছিল এতদিন। সে তন্ময়ের পিছু ঘুরতো, তন্ময় তাকে অ্যাভয়েড করতো, তবে এখন আর এমনটা হবে না। এখন অরু তন্ময়কে জেনেছে, বুঝেছে কিছুটা। এভাবে এখনো তন্ময় ধীরস্বরে বলা কথাগুলো কানে বাজে। অরুর এই বোকার মতো হাসার কারণ জানা নেই সাবিহার, তবে সে নিজেও মুচকি হাসলো। প্রাণবন্ত অরু তার পছন্দের, এভাবেই থাকুক মেয়েটা। দেখলেও পরাণ জুড়িয়ে যায়, মন ভালো থাকে। ব্রেকফাস্ট টেবিলে সর্বপ্রথম আজ ফুরফুরে মেজাজে অরু বসেছে। দিব্যি নিজের পছন্দের ব্রেড নিয়ে তাতে ধীরে সুস্থে চকলেট ক্রিম মাখছে। সময় নিয়ে সকলেই এসে নিজেদের সিটে বসেছে। তন্ময়কে দেখা গেল সবার শেষে। কপাল চেপে এসেছে ডাইনিংয়ে। ছেলেকে দেখে মোস্তফা সাহেব শব্দ করে কাঁটা চামচ ফেললেন প্লেটে, যেন তন্ময়ের মনোযোগ তার দিকে চাচ্ছেন, তবে সেটা পেলেন না। ওহি সাহেব বললেন, আয় থাক, বাদ দেন, খেতে বসে। আশকারা দিস না, আজ প্রথম করছে, রায় পেয়ে মাথায় চড়ে আরও করবে। তন্ময় যেন শুনেও শুনল না, চুপচাপ বসে পড়লো খেতে। জাবেদা বেগম দু একবার ছেলের কপালে হাত ছুঁয়ে গেলেন। অরুকে আগের মতো চঞ্চল স্বভাব দেখে বাড়ির সবাই বিমোহিত, খুশিতে আটখানা হয়ে পড়েছেন। মোস্তফা সাহেব বেরোনোর পূর্বে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছেন। ওই সাহেব 500 টাকা হাতে দিয়ে বলেছেন ঘুরে আসতে। আনোয়ার সাহেব মেয়েকে জিজ্ঞাসা করে গেছেন ফিরার সময় কিছু আনবে কিনা। অরু হালিম, ফুচকা, চটপটি, স্যুপ আনতে বলেছে। ড্রয়িং রুমে যখন অরু সোফায় বসেছিল তার দুপাশে ছিল দীপ্ত এবং রুবি, অপর পাশে কলি বসে। তন্ময় অফিস ব্যাগ নিয়ে এসেছে। তাদের সামনে দিয়ে যখন যেতে নেবে অরু উচ্চস্বরে বলল, হানিফ ভাইয়া দেখতে ভালোই তাই না? স্মার্ট আছে, হালকা পাতলা। তন্ময়কে থেমে যেতে দেখা গেল। গম্ভীর মুখশ্রী আরো গম্ভীর হয়ে উঠল। ফিরে কিছু একটা বলতে নিয়েও বলল না। অরুকে চোখ রাঙিয়ে বেরিয়ে গেল। সে যেতে অরু হো হো করে হাসছে। রুবি চোখ মুখ কুচকে বলল, ওই ছেলেটাকে ভালো দেখায়, তোর চোখে ছানা পড়েছে, আবার স্মার্ট। ছি, আসলেই ছি। বলেই অরু গুনগুন শব্দ করে চলে গেল। শুক্রবার দিন কলি চলে যাবে। আজ বুধবার। জয়া বেগম এখন থেকে কেনাকাটা করছেন কলির সঙ্গে পাঠানোর জন্য। বাড়ির বাচ্চাদের জন্য, মা বাবার জন্য সামান্য কেনাকাটা পাঠাবেন। এই যা এখন কলিকে দিয়ে আসবে, কেটে নিয়ে বড় সমস্যা। চিন্তিত তাকে কলি নরম সুরে বলল। তন্ময় ভাইয়ের সময় নেই। জয়া বেগম মৃদু হাসলেন, বললেন, না, ও বিজনেস ট্যুরে যাবে, চিন্তা করিস না, ড্রাইভার আছে, নয়তো আকাশ ফ্রি থাকলে সেও যেতে পারে, দেখা যাক। কলি বিরক্ত হলো। তন্ময় একদিন সময় বের করে যেতে পারবে না? হবু বউ সে তার। আজ বাদে কয়েকদিন পর দুজনে এক হবে। এতটুকু করার জন্য এগিয়ে আসার কথা নিজে থেকে উল্টো তার বলতে হচ্ছে। বলেও তো কোনো লাভ দেখছে না। কলি বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথা বলবে। তার এই অরুকে একদম ভালো লাগে না। নির্লজ্জের মতো কেমন করে। সাবিহার সঙ্গে হঠাৎ পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। হঠাৎ সাক্ষাৎকারে খুশিতে আটখানা তারা। সামনের কফি শপে একসঙ্গে ঢুকলো। আশ্চর্যজনকভাবে অয়ন ভার্সিটির ড্রেসে বন্ধুদের সঙ্গে সেখানটায় আড্ডা দিচ্ছে। পৃথিবী এতটা এই ছোট কি? সাবিহা বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অয়ন তাকে এখনো খেয়াল করেনি। মাথা নিচু করে বন্ধুদের বলল, চলো অন্যটাতে যাই। বন্ধু সাইফুল হেসে বলল। দোস্ত, এই কফি শপের কফি মারাত্মক, খেয়ে দেখ। শব্দ শুনে অয়ন এবার মাথা তুলে তাকালো। সাবিহাও তাকিয়েছে। দুজনের চোখাচোখি হয়ে গেল। অয়ন চমকে দাঁড়াতে গিয়েও বসে পড়ল। সাবিহা নিশ্চয়ই চাইবে না সে যাক তার বন্ধুদের সামনে। পাশে সিটগুলোতে জড়সড় হয়ে বসেছে সাবিহার বন্ধু বান্ধব। সাবিহাও বসলো। এখান থেকে অয়নকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে ধীরে কথা বললেও ছেলেটা শুনতে পাবে। অদ্ভুত। সাইফুল মেনু দেখছে। সকলকে অর্ডার করতে বলে সাবিহার দিকে তাকালো, বলল, দোস্ত, তোর ব্যাপার স্যাপার কি? কেউ আছে চুপারে? আমি কিন্তু ভাই সেই কলেজ লাইফ থেকে লাইন মেরে আছি তোর পেছনে, পাত্তাই দিস না। সাবিহার গলাটা শুকিয়ে গেল। হাসার চেষ্টা করে বলল, এগুলো বাদ দে না। সবসময় এই টপিক এভয়েড করিস। হোয়াই ডোন্ট ইউ ওয়ান আই লাইফ পার্টনার? বান্ধবী মল্লিকা বলল। দেখ অলরেডি আছে, আমাদের বলছে না। সাইফুল বলল, এই দোস্ত, আমাকে দেখাস না, আমারও ট্রাই করতে পারি, বেস্ট কাপল হলেও হতে পারি। এভাবে ফ্রেন্ড সার্কেলে সবাই বলে উই লুক গুড টুগেদার। আমারও তাই মনে হয়, ভালো ম্যাচ হবে দুজনের, তাই না মল্লিকা? সাবিয়া ভেবে দেখ। অয়ন হঠাৎ করে উঠে দাঁড়ালো। ব্যাগ কাঁধে চেপে বেরিয়ে গেল। পেছনে অয়নের বন্ধু বান্ধব ছুটছে। সাবিয়া হাতখানা শক্ত করে মুঠো করে রাখলো। পেছনে দৌড় দিবে। অয়নকে কি একটু বোঝাবে? কি বা বলবে? ওদের রেখে যাওয়া তো সম্ভব নয়। সাথে অয়নের বন্ধু বান্ধব আছে। কি পরিচয়ে যাবে? নিশ্চয়ই অয়ন লজ্জায় পড়বে। গত দুদিন ধরে অয়নের কোনো মেসেজ কলস নেই। সাবিহা কল দিলে ধরছে না, মেসেজে রিপ্লাই করছে না। ছেলেটা কি খুব ব্যস্ত নাকি সাইফুলের কথাগুলো শুনে রেখেছে? সাবিহা বুঝতে পারছে না সে কি করবে, কার কাছে অয়নের সম্পর্কে জিজ্ঞাসা করবে। মন আনচান করছে।
তার সচ্ছল পৃথিবীর আকাশে মেঘ জমেছে, দুদিন ধরে সেখানে ঝুম বৃষ্টি নেমেছে, ঝড়ো হাওয়ায় তোলপাড় শুরু করেছে, ভস্ম করছে ভেতরের সবকিছু। গলা কাটা যন্ত্রণায় বুক ধরে আসছে। জীবনের প্রথম সে প্রেমে পড়েছে, বা প্রেম করছে বলা যায়। প্রেমিককে কিভাবে মানাতে হবে বা কি করতে হবে সে সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। বড় শূন্যতা অনুভব করছে। বিষণ্ণ মনে এই নিয়ে অগণিতবার কল করেছে, এখন আবার করলো, রিং হচ্ছে তবে ধরছে না। সাবিহার চোখ জ্বলছে কান্নার আগামী বার্তা, কিন্তু সে কাঁদবে না। এতটা ইমোশনাল হয়ে গেল সে। একটা সাধারণ বিষয় নিয়ে তার কান্না আসছে, ডুকরে কাঁদতে ইচ্ছা করছে। সাবিহা নিজের প্রতি ভীষণ বিরক্ত। এত ব্যাকুল হওয়ার কি আছে, মাত্র 2 দিন হয়েছে, তাতেই তার এই অবস্থা। অথচ দিন শেষে কান্নার ইচ্ছেটা দমন করা মুশকিল হয়ে পড়ছে। অফিস থেকে বেরিয়ে সাবিহা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আজও অপেক্ষা করছে, যদি অয়ন আসে। 2 দিন ধরে নিম্নে 1 ঘন্টা সময় নিয়ে দাঁড়িয়ে থাকে একটাই আশায়, অয়ন আসবে। এই বুঝি অয়ন এসে মুখ ভর্তি হেসে ডাকবে, সাবিহা। কিন্তু সেই মুহূর্ত আসছেই না। দাঁড়িয়ে থেকে সাবিহা আবারও কল করলো, রিং হচ্ছে তবে ধরছে না। ঘন্টাখানেক হয়ে গিয়েছে। সাবিহার আজ দ্রুত বাড়ি ফিরতে হবে। বাসে উঠবে এমন সময় তার সামনে একটা ছেলে এসে দাঁড়িয়েছে। ছেলেটাকে চিনতে তার মিনিট 5 লেগেছে। অয়নের বন্ধু সৌভিক না এটা? সবসময় ছেলেটা অয়নের সঙ্গেই থাকে। সাবিহা কিছু বলবে এর পূর্বেই সৌভিক বলল, আপু, আমার কথায় রেগে গেলে একটা জোর মেরে দিতেন, তবু তন্মন ভাইকে বিচার দিবেন না প্লিজ। আমি শুধু আপনার কাছে মেসেজ বিতরণ করতে এসেছি। সাবিহার কানে সৌভিকের কথাগুলো গেল না। সে নিজের মতো উতলা কণ্ঠে শুধালো, অয়ন কোথায়? সৌভিক চমকে তাকালো। সাবিহার উতলা মুখমণ্ডল দেখে মনের ভয় কিছুটা কেটে গেল। প্রাণপ্রিয় বন্ধু অয়ন যখন বলেছে সাবিহাকে গিয়ে আনতে, সে রাজি হয়নি। কেন রাজি হবে? কে চাইবে ইচ্ছে করে জুতা পেটা খেতে? কিন্তু অয়ন ভরসার সঙ্গে বলেছে সাবিহাকে একবার অয়নের নাম বললে চলে আসবে। দ্বিধাবোধ নিয়ে মূলত সৌভিক এসেছে। এখন সাবিহা চিন্তিত মুখশ্রী দেখে হালকা অনুভব করছে। মনের গহীনে থাকা ভয় অনেকাংশে কেটে গিয়েছে। হাসি মুখে বলল, আপু, সামনে 5 মিনিট হাঁটতে হবে শুধু। তাই? আচ্ছা চলো। সৌভিক আগে হাঁটছে, সাবিহা পেছনে। তার সামনে এসে দাঁড়িয়েছে একটা রেস্টুরেন্টে। এখানেই তো সেদিন অয়নকে দেখেছে। নিজের বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছিল সাবিহা। সৌভিকের পিছু পিছু ঢুকলো। ভেতরে কোনো লোকজন নেই। কালারফুল লাইট জ্বলছে। ফুলের সাহায্যে সাজানো চারিপাশ, যেমন কেউ পুরোটা বুক করেছে। সাবিহা পুরোপুরি ভেতরে যেতে অয়নকে দেখতে পেল। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ঠোঁটে জাদুকরি হাসি ঝুলিয়ে রেখেছে, চিরচেনা সেই আদুরে চোখে তাকিয়ে। অয়ন সামনের বেলুন ফাটি উস্কুস কণ্ঠে বলল, শুভ জন্মদিন। সাবিহা নাক ফুটছে, চোখের ভেতরের কোণ লালচে হয়ে এসেছে। সে যথাসম্ভব নিজেকে সামলে রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। সাবিহাকে এভাবে দেখে অয়ন দ্রুত পায়ে জিহ্বা কামড়ে এগিয়ে আসলো। রেগে আছো? সরি। আল্লাহ, দেখি কান্না করছো। সাবিহার মুখশ্রী 2 হাতে ছুঁয়ে দিল, তাকে টেনে নিজের বাহুতে নিল। সমানে মাথায় হাত বুলিয়ে পড়ল, আমি ব্যস্ত ছিলাম, সেলফোন চেক করার সময়টুকু পাইনি। টেনশন ছেলে বুঝে। সৌভিকের চোখ জোড়া কপালে উঠে গেল। এই বান্দর পোলা সাবিহাকে পটিয়ে ফেলেছে। তাদের এলাকার সুন্দরী সিনিয়র আপুকে পটিয়ে ফেললো। সৌভিকের ইচ্ছে করছে অয়নের পা ধরে বসে থাকতে। মামা, কি চিজ তুই? তোর গলা স্বর এত মধুর শোনাচ্ছে কেন? আমার গলায় মধু ঢুকেছে তাই। কথাটা বলে অরু স্তব্ধ হয়ে গেল। নিজের কথায় নিজেই কিং কর্তব্য বিমূঢ়। সঙ্গে সঙ্গে শরীর শিরশির করে উঠল। ভেতরে ঠান্ডা স্রোত বয়ে গেল। কেন সেটা ভাবতে অরু লজ্জা করছে। কথা ঘুরাতে বলল, না মানে মন ভালো। ভালো মনের রহস্য নিশ্চয়ই তন্ময় ভাই। মেয়েটা বড্ড শিয়ানা, সব বুঝে ফেলে। অরু অজানা ভঙ্গিতে মিনমিনে সুরে বলল, কি জানি কি বলছিস? আদি খেতা যত সব জানি। কি পাকিয়েছিস? চুপচাপ এসে বলবি, না হলে রাখ রাখ, আমার কাজ আছে। সময় মতো চলে আসিস কাল সকাল সকাল। আসবো না, যা ভাগ। কল কেটে অরু মুচকি হাসলো। তার আকাশের প্রজাপতি রঙিন আলোয় জ্বলজ্বল করছে। মনের গহীনে উঠছে প্রাণবন্ত ভাবে। সেই কি অমায়িক শান্তি। শান্তিতে অরুণ নাচতে ইচ্ছা করছে, উঠতে ইচ্ছা করছে, দুলতে ইচ্ছা করছে, আর তন্ময়কে জ্বালাতন করতে ইচ্ছা করছে। 2 দিন ধরে তার মনে হচ্ছে তন্ময়ের মতো আদুরে পুরুষ পৃথিবীতে আর দুটো নেই। উপর দিয়ে গম্ভীর রাগী মুখশ্রী নিয়ে থাকলেও ভেতরে সে নরম তুলতুলে, হাওয়ায় মিঠা একদম। অরুর ইচ্ছে করছে গপ গপ করে খেয়ে ফেলতে। যখন সে একটু বাজিয়ে দেখে লোকটাকে, মুখের দিকে তাকানো তাই হয়ে যায়। মেসেঞ্জারে অরুদের একটা কাজিন গ্রুপ খোলা আছে, যেখানে যুক্ত রয়েছে রুবি, আকাশ, সাবিহা, তন্ময়, অরু, ইব্রাহিম এবং অয়ন। ইব্রাহিম গত পরশু অ্যাড করেছে আকাশ, আর অয়নকে আজই অ্যাড করা হয়েছে। রাতে বিছানায় উবুর হয়ে শুয়ে অরু গ্রুপে একটা মিম শেয়ার করলো। সঙ্গে সঙ্গে সিন করে রিয়েক্ট করেছে ইব্রাহিম এবং আকাশ। কিছুক্ষণ পর তন্ময়কে সিন করতে দেখা গেল। সময় নিয়ে অরু একটা মেসেজ পাঠালো, একটি ছেলে প্রপোজ করেছে, দেখতে সুন্দর, অ্যাকসেপ্ট করব। সবাই হাহা রিয়েক্ট দিয়েছে। তন্ময় শুধু সিন করেছে। তাকে বেশ কিছুক্ষণ টাইপিং করতে দেখা গেল, তবে শেষ পর্যন্ত কোনো মেসেজ এলো না। ইব্রাহিম এবং আকাশ রিপ্লাই করেছে। ইব্রাহিমের রিপ্লাই, আকাশের রিপ্লাই।
একসেপ্ট করে ফেল। কোন গাঞ্জাখর? অরু রিপ্লাই করবে তার পূর্বে দরজায় করাঘাতের শব্দ। হঠাৎ দরজা পেটানোর শব্দে ধরফড়িয়ে উঠে বসলো। বুকে ডান হাত চেপে ধরলো, ভয় পেয়েছে। এত দ্রুত চলে এলো। সেলফোন বালিশে লুকিয়ে অরু উঠে দাঁড়ালো। ঠোঁটের হাসি যথাসম্ভব লুকিয়ে দরজা খুলতে অগ্রসর হলো। দরজা খুলতে সামনে তন্ময়ের গম্ভীর মুখ। সে টি শার্ট ট্রাউজার পরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে শুধালো, ছেলেটাকে কোন ছেলেটা? ইয়ার কি করছিস? বড় ভাইয়ের সাথে কি কেউ ইয়ার্কি করে? থাপ্পড় দিয়ে তোর সব কয়টা দাঁত ফেলে দেবো বেয়াদব। অরু গাল পেতে দিল। এই যে দেন, তবে সবগুলো দাঁত কি সত্যিই পড়ে যাবে? তন্ময় ভাষা খুঁজে পেল না, যেন কথা বাড়ানোর মতো। চরম বিরক্তির সুরে বলল, এসব আর শুনলে তোর পা ভেঙে ফেলবো। কেন? তর্ক করছিস? চাচ্চুকে বিচার দেব? আমিও দিব আপনার নামে। বলে অরু অস্পষ্ট স্বরে ভেঙালো। তন্ময় ডাক। তন্ময় চাহনি হতভম্ব এবং বিমূঢ়। অরুকে কিছুক্ষণ চোখ রাঙিয়ে দেখলো, পরপর হনহনিয়ে চলে গেল। অরু মাথাটা বের করে দেখে নিল। চোখের সামনে থেকে যেতেই শব্দ করে হাসলো। দরজা লাগিয়ে মন প্রাণ জুড়িয়ে হেসেছে। হেসে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়লো। নিজের মেজাজ ফুরফুরে করার নতুন ঔষধ পেয়েছে, সেটা হলো তন্ময়কে জব্দ করা। কি যে সুখ অনুভব করছে সে ভাষায় প্রকাশ করার মতো নয়। রাতে অরু বেশ তাড়াতাড়ি ঘুমিয়েছে, ভীষণ ভালো ঘুম হয়েছে। ঘুম থেকে উঠেছেও দ্রুত, চোখে মুখে তৃপ্তিদায়ক অনুভূতি ছেপে। দরজা খুলে উকি মারল। তন্ময় দরজা আটকানো। দরজার সঙ্গে কানের স্পর্শ ঘটালো। শুনতে চেষ্টা করলো জনাব উঠেছে কিনা। টুকটাক শব্দ শুনতে পেল। উঠেছে তাহলে। অরু ফিরে এলো নিজের রুমে। ওয়াশরুম ছুটলো। বেরিয়ে সম্পূর্ণ কালো রঙের চুড়িদার পরেছে, ওড়না গলায় ঝুলে নিজেকে আয়নায় দেখলো। চুল আঁচড়াতে গিয়ে খিলখিলিয়ে হেসে নিল। তার এই রহস্যময় হাসার কারণ অজানা, কিন্তু এখন সে চুল নিয়ে দোটানায় পড়লো। চুলে বিনুনি কাঁদবে নাকি ছুটি ভেবেচিন্তে দুটো বিনুনি গেঁথে নিল। পরপর শুনতে পেল পাশের রুমে দরজা খোলার শব্দ। অরু তৎক্ষণাৎ হেরে দুলে বেরিয়ে পড়লো। তন্ময়ের সামনে যেতে নিয়ে গুনগুন করে সুর তুললো। গানের বিশেষ লাইনগুলো গাইতে গাইতে অগ্রসর হচ্ছে। একখান পান চাইলাম পান দিলা না, তোমার সনে কিসের প্রীতি। স্তব্ধ তন্ময়কে রেখে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে। তন্ময়কে বেশ সময় নিয়ে নামতে দেখা গেল। অরু তখন ছোটাছুটি করছে ডাইনিং রুম জুড়ে। নুপুরের রিনচিন শব্দ চারিপাশ হতে প্রতিধ্বনিত তুলছে। মুফতি বেগম হেসে বললেন, কি সুন্দর লাগছে দেখতে। তা এত সকাল সকাল সেজেগুজে তৈরি হয়েছিস যে? অরু পা দুলিয়ে চেয়ার টেনে বসেছে দীপ্তর পাশে। হেসে জবাব দিল, মার্জির বাসায় যাব চাচি। আন্টি আমাকে ইনভাইটেশন দিয়েছে সারাদিন সেখানে থাকতে, সন্ধ্যায় ফিরবো। আনোয়ার সাহেব বললেন, সারাদিন থাকতে হবে কেন? বাবা গল্প করব, বাড়িতে বসে থেকেই বা কি করব। আচ্ছা ঠিক আছে। খেয়ে দিয়ে অরু কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। সাইকেল বের করতে নিয়ে দেখলো তন্ময়ের গাড়ি এখনো দাঁড়িয়ে। গাড়িটা যেন দেখেনি এমনভাবে সাইকেলে চড়ে বসলো। তন্ময় গাড়ির কাজ নামালো, বিরক্তির সুরে বলল। উঠে আয়। অরু নড়ল না, একইভাবে বসে, যেন তন্ময়ের ডাক সে শোনেনি। তন্ময় শাসানো সুরে ডাকলো, অরু। জি তন্ময় ভাইয়া। দুদিন ধরে তন্ময় বিরক্তের চরম পর্যায়ে। সে এতটাই বিরক্ত যে কোনো কিছু নির্দ্বিধায় খেয়ে ফেলবে। ঘন ঘন কিছু নিঃশ্বাস নিয়ে পুনরায় বলল, অরু। উঠে আয়। তো সাইকেল যেখানে ছিল সেখানে রেখে গাড়িতে উঠে বসলো। অরু সাইকেল যেখানে ছিল সেখানে রেখে গাড়িতে উঠে বসলো। সিট বেল্টে বেঁধে পা দোলালো। মনোযোগ সহকারে বাইরে তাকিয়ে বাঁ হাতের অনামিকা আঙ্গুলের আংটি ঘোরাচ্ছে। গুনগুন সুরে গান গাইছে। নিস্তব্ধ গাড়ির মধ্যে সে গুনগুন করলো। স্পষ্ট শোনাচ্ছে গানটি। মধুর সুরে গানের এক একটি লাইন এতটাই মনোমুগ্ধকর শোনালো যে স্ট্রিং এ রাখা তন্ময়ের হাত নড়ে উঠল দৃশ্যমান রূপে। ঠোঁট কামড়ে অরু চুপসে গেল। গান গিয়ে আরেকটু বিরক্ত করতে চাচ্ছিল তন্ময়কে, তবে ভেবেচিন্তে করলো না। যদি লোকটা ফেটে উঠে রেগে আবার তাকে চর সত্যি না মেরে বসে। পেটে কথার ফুলঝুরি দমিয়ে আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মুহূর্তেই চোখে চোখ পড়ল। তন্ময় তখন তার দিকে তাকিয়েছিল। অরু ছোট হৃদয়খানা কেঁপে উঠল। মার্জি সদর দরজার সামনে দাঁড়িয়ে। অরুকে দেখতেই তাকে নিয়ে সোজা বাড়ির ভেতর ঢুকছে। তাদের সামনে পড়েছে রোকেয়া বেগম, মার্জির মা। তিনি অরুকে বেশ কিছু প্রশ্ন করলেন পরিবার নিয়ে, কেমন আছে সবাই। অরু জবাব দিবে তার পূর্বে মার্জি অধৈর্য ভঙ্গিতে অরুকে টেনে নিয়ে যাচ্ছে। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। অরু বিছানায় বেসামাল হয়ে বসলো। মার্জি প্রশ্ন করল, কোন ছেলে প্রপোজ করেছে তোকে? চমকে তাকালো অরু। মানে? মানে টানে আবার কি? তাড়াতাড়ি বল, কোন ছেলে? কিসব বকছিস? তন্ময় ভাইয়া কল দিয়ে আমাকে বলেছে ছেলেটার পরিচয় দিতে। যেই ছেলে তোকে প্রপোজ করেছে মনে হয় ধুলাই দিবে। অরু কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। কাহিনী বুঝতে তার খানিকটা সময় লাগলো। বুঝতে পেরে হো হো শব্দে হাসতে শুরু করেছে। হেসে বিছানায় শুয়ে পড়ল। তার পাশে মার্জিও শুয়ে পড়ল। দুজনের চাহনি চলন্ত ফ্যানে রয়েছে। অরু এতদিনে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সব শুনে মার্জি লাফিয়ে উঠে বসলো। বলল, তুই কি বুকা? হইতেই পারে তন্ময় ভাইয়া জানে না। কলির মা বলেছে দেখেই বিয়ে হবে। সুমনার পরিবার চাইছে তন্ময় ভাইয়ার সাথে সুমনার বিয়ে দিতে। তার মানে কি বিয়ে হচ্ছে?
গাধি সেমরিন। তোর কি মনে হয় এত বড় কথা সত্যি হলে কি তোর চাচ্ছু তোদের সাথে শেয়ার করবে না? অরু বিষণ্ণ সুরে বলল। তখন এত কিছু মাথায় আসেনি, আমি অনেক কষ্ট পেয়েছিলাম। হং, এমন আজারা কষ্ট ডেকে এনেছিস কেন? আমি ডেকে এনেছি। তো তুই ডিরেক্ট ভাইয়াকে প্রশ্ন করতি, সব খোলাসা হয়ে যেত। সাহস পাইনি। তুই সাহস পাসনি, তুই না পেলে পাবে কে? তোর ভিতরে ভয় আছে বুঝি? আমি তাকে ভয় পাই। কি ভয় পাস না? তার নমুনা তো বেশ শুনলাম। রাগের মাথায় ভয় একটু কম পাই। মার্জি হাসতে লাগলো। রাগ কমেছে? হুম তার মানে এখন আবার ভয় পাস? হুম। কতটুকু? উফ মার্জি। অরু বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে ফেললো। মার্জি হাসছে, হাসি থামিয়ে খুব উদ্বিগ্ন গলায় বলল। তন্ময় ভাই ও তোকে ভালোবাসে, আমার মন বলছে। ওরু মুখ লুকিয়ে আনমনে হাসলো। সে তো মার্জিকে সেই রাতের কথা বলেনি। সেগুলো শুনলে মার্জির রিয়াকশন কেমন হতো? 7টা বাজতে 12 মিনিট বাকি। অরু তন্ময়কে কল করেছে। কল ধরেছে তন্ময়ের ম্যানেজার সুমন। কণ্ঠে মাধুর্য নিয়ে বলেছে, স্যার মিটিংয়ে আসেন। অরু বিরক্ত হলো বটে। মিটিং ফিটিং যত সব মিনমিন করে বলল। রাখি তাহলে। কল রেখে অধৈর্য চোখে তাকিয়ে থাকা মার্জিকে চোখ রাঙালো। মার্জি কান পেতে বসে, যেন অরু তন্ময় রোমান্টিক আলাপ আলোচনা করবে আর তা সে কান পেতে শুনবে। মেয়েটা কি জানে না ওটা যে কেউ নয়, তন্ময় শাহজাহান, যার মুখে কোনো রসকস নেই। অরু যদি কিছু সুইট টক করে সেটাও হজম হবে না লোকটার দ্বারা। একটা ধমক দিয়ে কল কেটে দিত। মার্জি বিরক্ত সুরে বলল, হাই কই? জানি না। কল কে ধরলো? তো আমার নানা। কে নিতে আসবে কখন? অরু উদাসীন ভঙ্গিতে বলল, কি জানি। কিছুক্ষণ পর আবার কল দিবি। এভাবে বসে থাকলে হবে? পটানোর চেষ্টা চালিয়ে যেতে হবে তো। তন্ময় ভাইয়ের পিছনে হাত ধুয়ে ছেঁচড়া মেয়েরা পড়ে, এমন পুরুষকে পটাতে তোর কোমরে ওড়না বেঁধে নামতে হবে, বুঝলি? না। আরে এইভাবে তিনি তোর ভাইয়াদের ছাইয়া করতে গেলে একটুখানি কষ্ট হজম করে নিতে হয়। কিসব বলছিস তুই? মার্জি দুষ্টু হেসে বলল। লজ্জা পাচ্ছিস? তোর মাথা। মার্জি মুখ ভেঙে উঠে চলে গেল। অরু ফোনের দিকে তাকিয়ে রইল। তন্ময় কল ব্যাক এসেছে 5 মিনিট পর। অরু রিসিভ করে বলল, আকাশ ভাইয়াকে বলেন আমাকে নিয়ে যেতে। তুই কল দিয়ে বল গিয়ে। ধমক মেরে তন্ময় কল কেটে দিল। রেগে গিয়েছে নিশ্চয়। এটা না বললে কি চলতো না? এই মুখ এক হাত আগে চলে। অরু নিজের গেলে একটা চড় মারল। বিরক্ত হয়ে ওভাবে কেন বলতে গেল? এখন তো রেগে মেগে তন্ময় নিতেই আসবে না। মুখশ্রী অন্ধকার করে বসে রইল। ধীরে সুস্থে নিজেকে গুটিয়ে নিয়েছে। কি আর করার, একাই যেতে হবে। অবশ্যই এখান থেকে এখানে মার্জিকে বিদায় জানি অরু বেরিয়ে পড়লো। কিছুটা যেতে তন্ময়ের গাড়ি দেখলো মাথায় দাঁড়িয়ে। এসেছে তাহলে। মুখ ভেঙে অরু হেঁটে চলেছে। ডানে বাম কোথাও নজর দিচ্ছে না। গাড়ির সামনে দিয়ে যেতে তন্ময় ডাকলো। অরু সারা শব্দ করলো না। আজ সে গাড়িতে উঠবে না, একদমই উঠবে না। ওভাবে কেন ধমকেছে? পুনরায় তন্ময় ধমকানো সুরে কয়েকবার ডেকেছে, ফায়দা হয়নি। অরু হাঁটছে তার পেছনে। ধীরে ধীরে তন্ময়ের গাড়ি চলছে। এখন আর তন্ময় ডাকছে না। অরু আর চোখে কয়েকবার তাকিয়েছে পেছনে। ডাকছেও না, নির্দয় লোক একটা। এতখানি রাস্তা অরু হেঁটেই এলো। বাড়ির সামনে পৌঁছে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। সুবিতা বেগম তখন ওই সোফায় বসে নাটক দেখছিলেন। এই সময় তার পছন্দের সিরিয়াল চলে, এটা একদম মিস করেন না। তার সঙ্গে সিরিয়ালখানা মুফতি বেগমও দেখেন। ব্যস্ত দুজনের সামনে দিয়ে অরু চলে যাচ্ছে। অরুকে দেখতেই সুমিতা বেগম বললেন, কিছু খাবি? না। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে রাখলো অরু। কিছুক্ষণ পর পাশের রুমে দরজা খোলার শব্দ এলো। তন্ময় এসেছে। আসুক, না হলে নদীতে ভাসুক। রাতেই অরু তাদের কাজিন মেসেঞ্জার গ্রুপে ঢুকেছে। অলরেডি অয়ন এবং ইব্রাহিম চ্যাট করছে। তাদের আলাপ আলোচনার মধ্যে অরু কয়েকবার বাহাত ঢুকিয়েছে। উল্টোপাল্টা বকবক করে শান্তশিষ্ট পরিবেশ নষ্ট করে ফেলেছে। ইব্রাহিম তন্ময়কে মেনশন মেরে বলল, তোর আপদ নিয়ে যা। অরু রেগে গ্রুপ থেকে চলে এলো। সকলের কাছে সে বিরক্তিকর বুঝি। মনে অশান্তি নিয়ে শুয়ে পড়ল। নরম তুলতুলে বালিশে মুখ গুজে ভাবনায় বিভোর। দুনিয়ার সবকিছু চিন্তা ভাবনা করে তন্ময়কে নিয়ে ভাবতে বসলো। মগজে তন্ময় আসতে একটা ঘটনা মনে পড়লো তার। ঘটনাটা বেশ পুরনো। অরু তখন ক্লাস 8-এ সবে। তার দুরন্তপনে শাহজাহান বাড়ি হাঁসজ্জ্বল। সে আর দীপ্ত বাড়ির আনাচে কানাচে খেলে বেড়াতো। তন্ময় তখন পড়াশোনা করছে। গাম্ভীর্য ভাব নেই, শান্ত প্রকৃতির। একদিন কানাঘুষা করে প্রসঙ্গ উঠলো তন্ময় প্রেম করে। তার গার্লফ্রেন্ড আছে, সুন্দরী গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের বাবা খাদ্যমন্ত্রী কামরুল। ব্যাস, ঝড়ের বেগে সকলের কানে চলে এলো বিষয়টি, এমনকি অরুর কানেও। বন্ধু বান্ধবদের বাহবা শুনছে তন্ময় ভাইয়ের জন্য ওইটা পারফেক্ট মেয়ে, এমন হায়ার ক্লাস মেয়ে তন্ময়ের ভাইয়ের পাশে থাকার যোগ্য, দুজনকে পারফেক্ট মানাবে। বন্ধু বান্ধবের কথাবার্তা শুনে অরু উদ্বিগ্ন হয়ে উঠল। উত্তেজিত কণ্ঠে রাতে ড্রয়িং রুমে সকলের সামনে বলে ফেলল,
খাদ্যমন্ত্রীর সাথেই তন্ময় ভাইয়ের বিয়ে দাও চাচু, আমি ভাবি চাই। মোস্তফা সাহেব কেসে উঠলেন। তাদের এক একজনের কাশাকাশির মানে বুঝতে পারল না। অরু সে চারপাশে তাকিয়ে তন্ময়কে দেখতে পেল। শান্তশিষ্ট তন্ময় রেগে মেগে অস্থির। তখন অরু উত্তেজনায় তন্ময়ের রাগ উপলব্ধি করতে পারল না। আপাতত সে বিবেকহীন মানুষে রূপান্তরিত হয়েছে। তন্ময়ের হাত ধরে বলল, ভাইয়া খাদ্যমন্ত্রীকেই ভাবি হিসেবে সম্পূর্ণ বাক্য শেষ হওয়ার পূর্বে অরুর গালে শক্ত একটা চড় পড়ল। এতটাই জোরে পড়েছে যে সে নড়ে গেল। মেয়েরে তন্ময় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। মায়ের খেয়ে অরু বিষম খেয়েছে যেন। এর আগে তন্ময় তাকে কখনো মারেনি। আদরে বাদর বানানো তার তন্ময় ভাইয়া তাকে মারলো। অরু কান্নাকাটি করে আসছে, তাকে কেউ শান্ত করতে পারছে না, এমনকি মোস্তফা সাহেবও নন। আনোয়ার সাহেব মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন, নরম সুরে বললেন, আম্মা, খাদ্যমন্ত্রী তো পুরুষ, ভাবি কেমনে করবে তারে? আনোয়ার সাহেবের কথা শোনার মতো মন মানসিকতা অরুণ নেই। খাদ্যমন্ত্রী তার মাথা থেকে বেরিয়ে গেছে। এখন শুধু তন্ময়ের জ্বরের কথা মনে আছে। জ্বর খেয়ে অরুর রাতে 101 ডিগ্রি জ্বর এসে পড়ল। জ্বর কাবু করে ফেলেছে তাকে। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে। ডাক্তার ডাকা হয়েছে। অরুকে দেখে শুনে ওষুধ দিয়ে গেছেন। জ্বরে আক্রান্ত অরুকে বেশ রাত করে তন্ময় দেখতে এসেছে। অরু তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তন্ময়কে দেখে দূরে সরে গেল। এক থাপ্পড় খেয়ে এতটাই ভয় পেয়েছে যে তন্ময়কে কাছে আসতে দেখি 100 হাত দূরে চলে যাচ্ছে। অস্থির তন্ময় অরুকে ঘণ্টাখানেক লাগিয়ে মানিয়েছে, বুঝিয়েছে। অরুর কান্নাকাটি থামাতে সে আদর্শরূপ কপালে চুমু খেয়েছে। অরুর কান্নাকাটি থেমেছে। চরের কথা ভুলে আবারও একটা চর খাওয়ার উদ্দেশ্যে বলল, বলেন তাহলে আপনি খাদ্যমন্ত্রীকে বিয়ে করবেন? তন্ময়ের নাক ফুঁসছে। সে নিজেকে সামলে রাগী স্বরে বলেছিল, তুই খাদ্যমন্ত্রী কামরুল, আর আমি তোকে বিয়ে করব, ঠিক আছে? তখন বিষয়টা বুঝতে পারেনি অরু, শুধু তন্ময়ের রাগী স্বর বুঝেছে এবং কেঁদেছে। তবে এখন বালিশে মাথা গুঁজে থাকা অরু শব্দ করে হাসছে। এসব মনে করলে যেমন হাসি পায়, তেমনই সে লজ্জায় হতভম্ব হয়ে পড়ে। অরু আন্দাজ করলো সে ছোট থেকে তন্ময়কে চালিয়ে আসছে। 1 মিনিট শান্তি দেয়নি লোকটাকে। এতগুলো বছর তাকে সামলানো কম কথা নয়। অরুর আজ সত্যি তন্ময়ের উপর মায়া হচ্ছে। মায়াটুকু বেশিক্ষণ রইল না। বৃহস্পতিবার সকাল সকাল অরু সেজেগুজে তৈরি হয়েছে। আজ সে টকটকে লাল কামিজ পরেছে। লাল কামিজের সঙ্গে মিলিয়ে লাল নাগরাজ জুতা পরেছে। লাল চুড়ি দুহাতে পরেছে। নুপুরও লাল রঙের পরেছে। তার এই মাথা থেকে পা অবধি লাল সাজার কারণ তন্ময়। তন্ময়ের লাল রং একদম পছন্দ নয়। লাল রং দেখলে তন্ময়ের ভুরু দুটোর মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়ে। আজ সেই ভাঁজকে তাজ করতে অরুর এই সাজ। সিঁড়ি বেয়ে নামতে থাকা অরুকে দেখে খাবার টেবিলে বসে থাকা সকলে আহাম্মকের মতো তাকিয়ে রইল। সাত সকালবেলা এমন সেজেগুজে খেতে আসার কারণ কি আদৌ আছে? আশ্চর্যজনকভাবে সে সময় তন্ময় গ্লাসে মুখ দিয়েছে। কিছুটা পানি কেবলই মুখে নিয়েছিল। অরুকে দেখে গলায় পানি নিয়ে কেসে উঠেছে। কাশতে কাশতে কপালের মধ্যস্থান কুঁচকে গিয়েছে। পাশে বসে আকাশ পিঠে থাপড়ে বলল, ঠিক আছে। অরু হাসি মুখে আনোয়ার সাহেবের পাশে বসেছে। সুবিধা বেগম মাথা দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে নাড়ালেন। মেয়েটার করা কার্যকলাপ আজকাল তার সুবিধা মনে হয় না। কি হয়েছে কে জানে, কি সব উদ্ভট আচরণ করে চলেছে, একদম শান্তিতে থাকে না। এই মেয়েটার মধ্যে শান্তি বলতে কিচ্ছু নেই। আজ ব্রেকফাস্ট প্লেটে দিতেই কলি সাহায্য করছে। জাবেদা বেগম না করেছেন, কিন্তু কলি শুনল না। তন্ময়ের সামনে এসে দাঁড়িয়েছে কেবলই। খাবার প্লেট উঠিয়ে দিবে তন্ময় হাত দেখিয়ে বলল, আমি পরোটা নিব না। জাবেদা বেগম বললেন, দিস না ওরে, ও সকালে পরোটা খায় না। তাহলে কি খাবে? ব্রেড। তুই বস, যে যার খাবার নিয়ে নিবে। আমি সাহায্য করি। তন্ময়কে মারাত্মক বিরক্ত দেখালো। জাবেদা বেগম দ্রুত কলির হাত ধরে সরিয়ে নিলেন, নাহলে দেখা যাবে চেঁচিয়ে উঠেছে। কলি অবুঝের মতো চেয়ারে বসে রইল। কি হলো? সে উত্তরের আশায় জাবেদা বেগমের দিকে তাকালেন। জাবেদা বেগম বললেন, কে উঠ। ওরও মুখ ভেঙিয়ে খেয়ে চলেছে, চোখ উঠিয়ে তাকাচ্ছে না। চোখ উঠিয়ে তাকাবে কেন? এগুলো দেখতে তার একদম ভালো লাগে না। মেয়েটাকে দেখলেই তার বিরক্ত লাগে। সে খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, তবে দিন বা দিন তার মন বিষাক্ত হয়ে উঠছে। এই কলি নামের মেয়েকে সে একইভাবে অপছন্দ করে যেমনটা সে সুমনাকে করে। এখন থেকে অরু সেসব মেয়েদের অপছন্দ করবে যারা তন্ময়ের উপর কুদৃষ্টি নিক্ষেপ করে। ব্রেকফাস্ট শেষ করে তন্ময় রোজকার মতো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েনি, দাঁড়িয়ে রইল। অরু তার সামনে দিয়ে ঘুরছে ফিরছে, গুনগুন করে গান গাইছে। মোস্তফা সাহেব যেতে নিয়ে ছেলের দিকে তাকালেন। আসবে না? কি? ও হ্যাঁ। বিকেলের দিকে অরু ছাদে উঠে এসেছে, তার সঙ্গে দীপ্ত। পরীক্ষা শেষ করে তারা আজাদ পাখি হয়ে গিয়েছে, ঘুরছে ফিরছে। পড়াশোনার কোনো চিন্তা নেই। দীপ্ত বলল, আমাদের এ সময় ঘোরাফেরা দরকার না। কোথায় যাওয়া যায়? শহরের বাইরে আমার ঘুরতে ইচ্ছা করছে। তো বল গিয়ে চাচ্চুকে। আমাকে বাবা বকবে, তুমি বলো না। আমাকে কি চুমু দিবে? তুমি তন্ময় ভাইকে বলবে প্লিজ। মানুষ খুঁজে পাস না? ভাইয়াকে বললেই দেখো না তো। পারবো না, আমি আকাশ ভাইয়াকে বলবো। এটাও করতে পারো। ভাইয়া রাজি হবে মনে হয়।
দীপ্ত এবং অরু স্বপ্নের ঘোরে সময় নিয়ে ক্যাচাল করছে। মুফতি বেগমের ডাকে দীপ্তকে চলে যেতে হলো। অরু একাই দাঁড়িয়ে রইল। ধীরে সুস্থে সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে এসেছে, মাগরিবের আজান দিয়েছে। এক মনে নিচে তাকিয়ে অরু চোখের সামনে গিয়ে একটা রিক্সা গিয়েছে মাত্র। রিক্সা একজোড়া কপত কপতি দেখছে, কি সুন্দর জড়িয়ে বসে দুজন, কানে কানে আলাপ করছে, শব্দ করে হাসছে, হয়তো খুব মধুর দেখালো ব্যাপারটা। ঠান্ডা শরীর এবং মন নিয়ে অরুরও ইচ্ছা করছে এভাবে রিক্সায় ঘুরতে তন্ময়ের সাথে। তন্ময়ের কথা মগজে আসতে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আদৌ কখনো কি তন্ময়কে স্বীকার করাতে পারবে সেদিন রাতের কথাগুলো সজ্ঞানে? প্রথম অরু নিজের উপর বিশ্বাস ছিল সে পারবে যেভাবেই হোক, তবে এখন তার কনফিডেন্স আধারে গিয়েছে। তন্ময় ধৈর্য কোনো মানুষের কাতারে পড়ে না। লোকটার আকাশ সমান ধৈর্য, এত ধৈর্য কোথা থেকে পেয়েছে? অরু এতটা বিরক্ত করে তবুও রাখবা জেদের বসে কিছু বলে না, চুপচাপ শুনে যায়, দেখে যায়। কিন্তু কিসের অপেক্ষা করছে অরুর বিয়ের? হঠাৎ শব্দ শুনলো পেছন থেকে, ফিরে তাকালো, কলি এসেছে। অরু পুনরায় সামনে ফিরে তাকালো, কলি পাশে এসে দাঁড়িয়েছে। তার নজর অরুতে সীমাবদ্ধ। অরু হেসে উদাসীন ভঙ্গিতে শুধালো, কিছু বলবে আপু? অনেক কিছু। আচ্ছা। অরু মনোযোগ দেবার ভঙ্গিতে তাকালো, যেন শুনবে কলির কি বলার আছে। কলি কিছুক্ষণ চুপ করে থাকলো, ভেবে চিনতে বলল, তুমি আমার 3 বছরের ছোট। তোমার বয়স আমি পেরিয়ে এসেছি অরু, তাই তোমাকে বুঝতে আমার কাঠখড় পোড়াতে হবে না। অরু হাসি রেখা বড় হলো। তাই কি বুঝলেন আমাকে দেখে শুনে? এই যে তুমি তন্ময় ভাইয়ের পেছনে পড়ে আছো, আমি বুঝতে পারছি এটা তোমার বয়সের দোষ। এই বয়সে এমন হওয়াটা স্বাভাবিক, তবে সবাইকে তো আর পছন্দ করা যায় না, তাই না? সে তো আমার বড়, তার ওপরে ভাইয়া হয়, এমন করতে বিবেকে বাঁধে না? না বাঁধে না। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।